আজকে তো আপনার লাস্ট ক্লাস, তাই না? আজকে এবার কোয়েশ্চেন তো কিছু নাই, কোয়েশ্চেন আর কি আছে, চিট শিট লাগবে না আমি আশা করি। কিসের পোস্ট? ও, কংগ্রাচুলেশন জানাইছে, দেখলাম সবাই সবাইকে কংগ্রাচুলেশন জানাইতেছে। মনে হইলো তো আমিও জানাইলাম। না, তো কতগুলো অ্যাসাইনমেন্ট দিতে হবে, দেওয়া হয় নাই। কি যেন পোস্টটা দিছিলাম, ভুলে গেছি। হ্যাঁ, হ্যাঁ, রাইট রাইট রাইট, এক্স্যাক্টলি এটাই। বাংলায় বললে এটাই হয়ে যায় আসলে। ওয়াশিংটন থেকে কে আসছে? আমি তো, আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ, আসলে ওগুলা তো আসলে টাকা পয়সা নাই তো, ফ্রির মানে যতটুকু দেওয়া পসিবল হয়। না, আমাদের তো আবার দিবে না এগুলা, হচ্ছেন এটা। ইউএসএ তো অনেক কিছু করা যায় এডুকেশনাল কথাবার্তা বইলা, কিন্তু আমাদের এগুলো ওরাও জানে। আচ্ছা, পরে এসে দেখে আল্লাহ কোথায় আসলাম, নাহলে আগে জানলে তো আসতাম না। আটশো চার কি? ও, সাইবার সিকিউরিটি ল্যাব যেটা, কোনটা? সিএসসি রুম? ও, নতুন পিসি আনছে যেগুলা, সেগুলা দিছে? ও, ওই রুমের ক্লাস কত, কয়টা পিসে আছে? ও, আপনি আর কেমনে ক্লাস করবেন? আমি তো আরেক পরে আপনাদের ক্লাস নিচ্ছি না। হ্যাঁ, ও মিডের পরে, ও না না, এটা তো আর হবে না, নেক্সট সেমিস্টারে হইলে হইতে পারে। না, দেখতে হবে, আমি তো যাইনি এখন, ওইখানে ভিজিট নেই নেই। না না, আর কোনো প্রশ্নিতে যাচ্ছি না। না না না, আপনাদের উপরে না, কোর্সের উপরে আসলে, মানে ইন্টার্নশিপ তো নেই, মানে যদি দেয় তাহলে নেওয়া হয়। এটা বলছিলাম, তাই না? না, তা তো
এখানে ল্যাব 3 দেখাচ্ছে, মার্কস দিয়ে দিন ঠিক করে। না না, আসছে লাস্টের দিকে তো শেষ হয় নাই, কোকোমো দেখা হয়নি তো লাস্ট ক্লাসে। না খারাপ বলেন নাই, মার্কস দিয়ে দিন, এটাই একটু মার্কস দিয়ে দিন, দিয়েন। আচ্ছা, এখানে যেটা বলা হয়েছে হচ্ছে আমাদের তো ওই যে বলতেছিলেন যে মার্ক ডিস্ট্রিবিউশন চেঞ্জ হয়েছে বিভিন্ন কথাবার্তা আর কি। তো মার্ক ডিস্ট্রিবিউশন চেঞ্জ হয়েছে, এক এক কোর্স মানে মেইনলি কি কি যেন রাখছে, কত রাখছে অন্য অন্য কোর্সে মনে নেই, 25 আর হ্যাঁ, তো সবগুলো তো যে ইসে 50-এর মতন রাখতেছে রাইটিং। আর যেগুলো ডোমিনেটিং মডেল কোর্স ডিফাইন করছে, কিছু কিছু কোর্স ডিফাইন করছে, যেমন আইএসডি ডিফাইন করছে, আইএসডি থিওরি এবং ল্যাব দুইটাই ডিফাইন করছে, আর জাভার হয়তো ল্যাব ডিফাইন করছে। এরকম কিছু কিছু কোর্স ডিফাইন করে দিচ্ছে যেগুলো হচ্ছে ডোমিনেটিং মডেল কোর্স বলতেছে তারা আর কি। যেটা মিন করতেছে হচ্ছে যে এখানে রাইটিং একটু কম হবে, কিন্তু ফোকাস করবে হচ্ছে মেইনলি প্রজেক্টে বা ওই অ্যাসাইনমেন্ট যেটাই হোক, এইগুলাতে বেশি ফোকাস করবে আর কি। তো এই কারণে আর কি আমাদের যে মিড এবং ফাইনাল এক্সাম এই কোর্সের ক্ষেত্রে মিড হবে 20-এ, অন্যান্য কোর্সের ক্ষেত্রে মিড হবে 25-এ, আমাদের কোর্সের ক্ষেত্রে মিড হবে 20-এ। সিমিলারলি ফাইনালের ক্ষেত্রেও সেম হবে, অন্যান্য কোর্সে মনে হয় 35-এ হইতে পারে, এইটার ক্ষেত্রে হবে 30-এ। বুঝে গেছে? তো তাহলে এই 10টা কোথায় গেল? এই 10টা আসছে হচ্ছে যে প্রজেক্ট, অ্যাসাইনমেন্ট, ভাইবা, ক্লাস টেস্ট, এগুলোর ভিতরে অ্যাড হয়েছে। তো আমরা তো যেভাবে পড়তেছিলাম, আমরা শুরু থেকে এভাবেই পড়তেছিলাম, ওনারা এখন রিয়েলাইজ করতে হয়তো বা, বাট আমরা শুরু থেকে এভাবেই পড়ে পড়ে আসতেছিলাম। না না না, 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 এরকম না। তো এই হইলো বিষয়। আমাদের বেলায় হচ্ছে প্রজেক্ট তো আমি আগে থেকে দিয়ে রাখছি, অ্যাসাইনমেন্টও আমি দিয়ে রাখছি, আরো কয়েকটা অ্যাসাইনমেন্ট আপনারা পাবেন, 2-3টা। তো সেগুলাতে বেশি ফোকাস করতে হবে, কারণ মার্কস কিন্তু ওগুলাতে বেশি, তো খেয়াল রাখতে হবে ওগুলার পিছনে। আচ্ছা, এটা তো মনে করেন থিওরির জন্য দেখাইলাম, ল্যাবের ক্ষেত্রে কিন্তু সেম অ্যাসাইনমেন্ট, সেম প্রজেক্ট বা সবকিছু কিন্তু সেম সেম হবে। হ্যাঁ হ্যাঁ, নোটস তো থেকে দিতে হবে। আপনি মনে হয় আগে ক্লাস করেননি, আমার নতুন না। আচ্ছা, তো আমাদের ল্যাব ক্লাস যেটা, ল্যাব ক্লাস থিওরি সরি মার্ক ডিস্ট্রিবিউশনটা এখনো বলে নাই, ফিক্স করে নাই, বাট এরকমই থাকবে, ল্যাব তো ল্যাবই, ল্যাবের মধ্যে সবকিছুই কিন্তু আপনাদের প্রজেক্টের উপরে, এই সফটওয়্যার ডিজাইনের উপরে বা অ্যাসাইনমেন্ট গুলোর উপরে কিন্তু কাউন্ট হবে। তো আপনাদের কিন্তু মোটামুটি 150% মার্ক আপনাদের এটার উপর ডিপেন্ড করতেছে, ঠিক আছে? এটা তো আমি কখনো বলিনি এরকম, ঠিক আছে? আমি আপনার অ্যাক্টিভিটি দেখি, ঠিক আছে? তো এটাতে, তো এই যে যেগুলো আপনারা স্কিপ করে যাচ্ছেন, সেটাতে কিন্তু 150% মার্ক আছে, তো এটাকে আপনারা ফোকাস করেন আর কি। তো অন্যান্য কোর্স একটু আগে বলতেছিলেন না যে অন্যান্য কোর্স আছে, অন্যান্য কোর্সে তো অন্যান্য কোর্স কিন্তু ডমিনেটিং মডেল কোর্স না, ঠিক আছে? এই কোর্সটা ডমিনেটিং মডেল কোর্স, তাহলে বুঝতেই পারতেছেন অন্য কোর্সে ফোকাস বেশি দেওয়া উচিত না, এই কোর্সে বেশি ফোকাস দেওয়া উচিত, ঠিক আছে? না, এটা ডিজাইন করেন তাহলে পরে হয়তো বাইরে যাবে। আচ্ছা, আগে ল্যাবের পার্টটা করে নিই, তারপরে আমরা কোশ্চেন নিয়ে কথাবার্তা বলবো না, কি কি হইতে পারে। হ্যাঁ, ইসমাইল না, সে তো ওনার তো -5 বই আছে মনে হয় আগের কোর্স থেকে। না, ওটা তো পরে দিলাম না মনে হয় নাকি, আগে দিছিলাম? আচ্ছা, তো কোকোমো মডেল মনে আছে নিশ্চয়ই,
খুবই ইম্পর্টেন্ট মডেল, আমার ফেভারিট মডেল। সো ভাবতেই বুঝতেই পারতেছেন কোকোমো থেকে কোশ্চেন অবশ্যই আসা উচিত। আচ্ছা, তো কোকোমোর ক্ষেত্রে সূত্র বলা আছে যেগুলো তো আমরা থিওরি ক্লাসে দেখছি একবার, এখন আমরা প্র্যাকটিক্যালি করব। এফোর্ট বের করার সূত্র, যে এ কে লগ কতটুকু কোড লেখা লাগবে সেটা, এবং বি দিয়ে হচ্ছে একটা ওয়েট বুঝাচ্ছে এরকম। এটার ক্ষেত্রে একটা সূত্র দেওয়া আছে, টিমের স্টাফ বের করার একটা সূত্র দেওয়া আছে, এবং বাজেট বের করার একটা সূত্র দেওয়া আছে। কংগ্রাচুলেশন। কালকে তো আসে নাই? তাহলে তো ভালো না। সো আমাদের কোকোমো প্রজেক্টের ক্ষেত্রে আমরা বেসিক কোকোমো মডেলটা দেখতেছি অ্যাকচুয়ালি। বেসিক কোকোমো মডেলের ক্ষেত্রে আমাদেরকে তিনটা টাইপের প্রজেক্ট থাকে, এই তিন টাইপের মধ্যে যে কোনো এক টাইপের মধ্যে ডিফাইন করতে হয় যে এটা কি অর্গানিক হবে নাকি সেমি ডিটাচ হবে নাকি এমবেডেড হবে। যেটাই হোক সেই অনুযায়ী আমাদেরকে ওয়েটটাকে ডিফাইন করে নিতে হয় আর কি, সেটা আমরা কোকোমো থেকে জানি। তো সাপোজ যদি এটা অর্গানিক এক্সাম্পল হয়, তো ধরেন যে আমাদের 8,000 লাইনের কোড লিখতে হবে। 8,000 লাইনের কোড লিখতে হলে পরে যেহেতু অর্গানিক বলা হচ্ছে, তাহলে আমাদের এর বি সি ডি এবং ভ্যালু গুলো ফিক্স বলে দেওয়া আছে, যেগুলো হচ্ছে এবিসিডি এর ভ্যালু। সেই অনুযায়ী মানগুলো যদি আমরা এখানে বসাই দিই, তাহলে আমরা এফোর্ট পাবো, টাইম পাবো, টিম পাবো। টিম থেকে আপনি যদি তাদের স্যালারি হিসাব করেন, সেটার বাজেটও, প্রজেক্ট বাজেটও পেয়ে যাবেন। সিমিলারলি ধরেন আপনি যদি সেমি ডিটাচড কোনো প্রজেক্ট ধরেন, সিমিলারলি আপনার একই মেথড, জাস্ট পয়েন্ট গুলো আলাদা, সিডি এর ভ্যালু চেঞ্জ হবে, বাকি সবকিছু সেম। ঠিক আছে, তো এই হচ্ছে আপনাদের এখন টাস্ক। এখানে যেটা বলছে যে আপনাদেরকে অর্গানিক মোড ইউজ করতে হবে, এবং আরেকটা হচ্ছে যেখানে ইসের সাইজ কি বলে, কোডের সাইজ বলা আছে 12 KLOC, আর হচ্ছে সিনারিও বি তে দেওয়া আছে হচ্ছে সেমি ডিটাচ মোড, যেটার এফোর্ট দেওয়া আছে 60 PM। তো এটার জন্য আপনারা পুরো জিনিসটা মানে সকল ক্যালকুলেশন ম্যাথ অনুযায়ী করে ফেলেন আর কি। ঠিক আছে, সূত্রগুলো এখানে দেওয়া আছে, কই যেন সূত্রগুলো দেওয়া আছে, এই যে, এখানে সূত্রগুলো দেওয়া আছে, তো সেই অনুযায়ী আপনারা এই সূত্রগুলো ফলো করে মানগুলো বের করে ফেলবেন। হ্যাঁ, ডক্সে করেন, সাবমিট করে দিবেন পরে। এই যে এটা নিচে মান দেওয়া আছে, এটা এই ক্যালকুলেশন ব্যবহার করে এখানে দুইটা এক্সাম্পল দেওয়া আছে, এই দুইটা এক্সাম্পল ফলো করে আপনারা এই ম্যাথ দুটা করেন। হুম হুম, হ্যাঁ এটা করবেন এই ক্যালকুলেশন ফলো করে। হ্যাঁ হ্যাঁ, এটা 12 KLOC 60 PM। না না, এখানে টাস্ক দেওয়া আছে তো। এই যে এটা ল্যাপটপ।
হুম হুম, ওইটা লেখা আছে তো ওখানে, দেখেন স্লাইডে লেখা থাকার কথা, বা আগের স্লাইডে দেখেন, থিওরি স্লাইডে দেখেন, থিওরি স্লাইডেও থাকবে। হুম হুম, হ্যাঁ ম্যাম সেম, এবিএসসিজি মান যা আছে তাই। ঠিক আছে চলবে, এমনি দেন। হ্যাঁ, এই যে দেওয়া আছে তো, দেখেন এই যে এটা মনে হয় এই যে স্ক্রিপ্ট দিয়ে, ও না উপরে উঠবে না, উপরে উঠতে গেলে আলাদা কাজ করতে হয়। ঠিক আছে এমনি দেন, সমস্যা নেই। হ্যাঁ, ওই চারটা সূত্র, চারটা যে সূত্র দেওয়া আছে সেই চারটার জন্য বের করে ফেলছি। লেখা আছে উপরে, উপরেটা দেখ, হ্যাঁ এগুলাই। এটা কি অর্গানিকটা, অর্গানিকের জন্য অর্গানিকটা ব্যবহার করবেন, সেমি ডিটাচ হলে সেমি ডিটাচটা ব্যবহার করবেন। হুম, আপনার ল্যাব ক্লাস করতেছেন, ল্যাব করেন, আমার মুখস্থ চিন্তা এখন করতেছেন কেন?
নেন, যে কোনো জায়গা থেকে এবিসিডি ভ্যালু নেন, কোনো সমস্যা নেই। দুইটাই শেষ, সবকটা বের করছেন? প্রথমটার অ্যাভারেজ তিনটে হচ্ছে 4, পরেরটা 5, মানে 5.06 ছিল, ওটা 5 করেছে। ওকে, সবকটা বের করে, চারটে বের করছেন? স্যার সেকেন্ড সিনারিওতে শুধু হচ্ছে ইয়ে বের করতে বলছে, সবকটা বের করেন, দ্রুত করা শেষ। অ্যাভারেজ টিম সাইজ বের এই যে এই সব কয়টা কই গেল, এই যে এই চারটার জন্য বের কর। একটা মান্থলি রেট ধরতে বলা হয়েছে, যে মনে করেন যে এভারেজ মান্থলি রেট হচ্ছে 40,000 প্রত্যেকজনের স্যালারি, তাহলে চারজনের জন্য কত হবে টাকা বাজেট হবে? আগে এটা করেন, এই সিনারিও এ বি করছেন? সব দুইটা না, সব করার জন্য করেন। ওইখানে চারটা সূত্র দেওয়া আছে না, উপরে দেখেন, আর উপরে চারটা সূত্র দেওয়া আছে না, চারটাই বের করেন। করেন আপনি, পুরোটাই করেন, সব কটাই করেন। না, নাও থাকতে পারে। সেমিডিটের সূত্রে একটা মিডল একটা তিন টাইপ বা মিডল সিনারিও বোঝানো হচ্ছে, যে বেশি সহজও না বেশি কঠিনও না, এরকম একটা সিনারিও। অ্যাজিউম না, এখানে লেখা আছে ভ্যালু। হ্যাঁ হ্যাঁ, এরপর এটা কোন চারটাই করছেন? চারটাই বের করছেন, দুইটা? বাজেটের কি মানে নিজে ইচ্ছা মতো যেকোনো একটা ধরে নিতে? হ্যাঁ, আমি তো শেষ হইনি, আমি আছি তো। হুম সিনারিও বি পর্যন্ত না? হুম, চারটাই অ্যাপ্লাই করছেন? সিনারিও বি তে তো বলছে শুধু চিকাগো। আচ্ছা, আমি করেন, বাকি দুটাও করেন। উপরের জন্য যে চারটা সূত্র দেওয়া আছে না, চারটা সূত্রটাই করেন, তারপরে বাজেট করবেন। বাজেট বলতে আপনি অ্যাজিউম করে নেন একটা, যে আপনি 40,000 টাকা বাজেট দিতে যাচ্ছেন এভারেজে। বাজেট বলতেছে মানে পার মান্থ স্যালারি দিবেন, ওই অনুযায়ী বাজেট কত হবে।
এটা তো করার কথা বলা নাই, নিচে দেখেন, নিচে যান, এই যে টাস্ক দেওয়া আছে, এই সিনারিও এর জন্য ওই 4টা সূত্র লিখবেন, সিনারি বি এর জন্য 4টা সূত্র লিখবেন, ঠিক আছে? হুম, হুম। রেট আপনাকে অ্যাজিউম করে নেন। আপনি কি 4টা সূত্র লিখে ফেলছেন? আর 4টাই করেন, 4টাই, 4টাই। স্যার এই তিনটা আর এই দুইটা আর এই যে বাকি এগুলো হ্যাঁ, এই 4টা করছেন, হ্যাঁ এই যে কষ্ট বের করছেন, হ্যাঁ দুইটার জন্যই। দুইটার জন্য বলতে তো এখানে উপর- ই দিয়ে করতে বলছো না যে কস্ট ইকুয়াল টু রেট, হ্যাঁ, ই তো একটার ভিতরেই রয়েছে আরেকটা তো বের করেন, বের করে করেন। হ্যাঁ ওটা করছি একটাতেই তো ই রয়েছে আরেকটাতে ই নাই। এই যে প্রথম ইফোর্ট তো একটার জন্য বের করছি আর পরেরটার জন্য পরেরটার জন্য ইফোর্ট তো নাই স্যার এখানে, রিপোর্ট দেওয়া নাই। ডেভেলপমেন্ট টাইম এবারে স্ক্রিন সাইজ আর এই দুটো দেওয়া আছে। তো নিচে যান, ল্যাব টাস্কে যান, এই যে রিপোর্ট দেওয়া আছে তো। কি কি কি? হুম হুম, করেন করেন। বাজেট হয়েছে? কত টাকা বাজেট ধরছেন? কত লাখ বাজেট হয়? 24 লাখ। এফোর্ট কত? 60, 12। আচ্ছা, পরবর্তীটা ট্রাই করেন, পরবর্তী এক্সাম্পল, মানে পরবর্তী টপিকে চলে যান, কুইকটা পড়তে থাকেন, পড়ে এক্সাম্পল রেডি করেন। আপনার রেটের একক যেটা সেটাই ধরেন। না, একটা মান্থলি বাজেট ধরে নেন এভারেজে। রেটটা তো মান্থলি স্যালারি ধরবো মানে হ্যাঁ, মান্থলি স্যালারি ধরে করেন, এভারেজ একটা স্যালারি ধরে করেন, আপনার যত স্যালারি এক্সপেক্ট করেন সেটা নিয়ে করেন। হ্যাঁ, হুম, বুঝছি। এটা একটা এভারেজ ধরেন আর কি, অ্যাজিউম করেন একটা মান্থলি রিপোর্ট হচ্ছে 20,000 টাকা চায় না মানুষ স্যালারি, সেটাই আর কি। এটা তো আপনার বের করতে হবে মানুষ কয়জন হয়েছে, টিম সাইজ বের করেন নাই? ওই টিম সাইজ দিয়ে এভারেজ গুণ দিলেই বের হয়ে যাবে। রেট বলে নাই, মান্থলি রেট বলে নাই তো। নিচে যান, নিচে যান, এখানে বলছে অ্যাপ্লাইং এর ওন অ্যাজিউম মান্থলি রেট। এই আপনাদের অঙ্ক কই, কই হয় নাই তো, দুজনের তো সেম হইছে, কিভাবে সেম হইলো? ও মান সেম, এই কারণে সেম হয়ে গেছে। আপনার দুজনের অঙ্ক সবসময় সেম হয়ে যেতেছে, কি একটা বিষয়। কিন্তু আপনার ইডি ডি হওয়ার কথা, আপনার ইডি হয়ে গেল, এটা কেমন হয়ে গেল না? ওকে, বাকি অঙ্ক করেন, বাকিগুলো করেন, এভারেজ বের করেন, এভারেজ বলতেছি, বাজেট বের করেন। করছেন? কয় টাকা স্যালারি হয়েছে আপনার? মাত্র 10,000 টাকা করে স্যালারি ধরতেছেন, আল্লাহ।
পরে আর কি করবো স্যার? আর কিছু না। হ্যাঁ, ধরছে এখন ধরলে কি আর করা যাচ্ছে। এরপরেরটা করেন, তাহলে এরপরের গুলা পড়তে থাকেন, পরে করা শুরু করেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাদের হয়ে গেছে পরেরটা করতে থাকেন। হ্যাঁ, আচ্ছা, এটা তো অনেকেরই হয়ে গেছে, তাহলে দেখাই দেই পরেরটা। আচ্ছা, এখন হচ্ছে আমাদের সেকেন্ড পার্ট, ফাংশনাল পয়েন্ট অ্যানালাইসিস। ফাংশনাল পয়েন্ট অ্যানালাইসিস এর ক্ষেত্রে আমাদেরকে বের করতে হইতে একটা প্রজেক্টের এক্সটার্নাল ইনপুট কি কি, এক্সটার্নাল আউটপুট কি কি, তারপর এক্সটার্নাল ইনকোয়ারি গুলা কি কি হইতে পারে, কি ফাইলে রাখবো, মানে ফাইল বা ফোল্ড ইত্যাদি ডেটাবেজে রাখবো, সেগুলো কি কি। ঠিক আছে, এই জিনিসগুলো হচ্ছে আমাদের কাউন্ট করতে হইতো প্রজেক্টের। তো এখানে ধরেন একটা অনলাইন শপের ক্ষেত্রে এক্সাম্পল দেওয়া আছে যে ইআই হচ্ছে এগুলা যেসব জায়গায় ইনপুট আসবে, ইও হচ্ছে এগুলা যে জায়গায় আমরা আউটপুট দেখাবো, ইকিউ হচ্ছে যেগুলো সার্চ করে দেখাবে আর কি, আহ, সেটা। আর হচ্ছে এটা হচ্ছে ডেটাবেস গুলার কথা বলা আছে। আর হচ্ছে পেমেন্ট গেটওয়ে হচ্ছে এক্সটার্নাল ডেটা সোর্সের কথা বলা আছে, মানে এগুলো হচ্ছে আমরা ফিচার হিসাবে ডিক্লেয়ার করা হলো। তো এবার অঙ্ক কিভাবে করব, মেইনলি এফোর্ট কিভাবে বের করব, সেটা হচ্ছে মেইন বিষয়। তো আমরা হচ্ছে এই যে আইডেন্টিফাই কাউন্ট করলাম আর কি, আমাদের প্রজেক্ট থেকে এইগুলাকে ভাগ করলাম। বুঝতে পারছেন এই পার্টটা, আইডেন্টিফাই কাউন্ট, যে ইআই কয়টা, ইও কয়টা, ইকিউ তিনটা। এই যে এখানে লেখা আছে দেখেন, ইআই 1 2 3 4 5, ইআই দেখবেন 5টা। ঠিক আছে, ওয়েট হচ্ছে 3 রকমের ওয়েট হয় সাধারণত, লো, এভারেজ, হাই। তো এখানে এভারেজেরটা দেওয়া আছে আর কি, এখন এটা বলা থাকবে আর কি আপনি কোনটা ধরবেন। তো সেই অনুযায়ী গুণ দিতে হয়, গুণ করলে পরে আপনার আহ গুণ করে সবকটা যদি যোগ করেন, সেক্ষেত্রে ইউএফপিটা বের হয়ে যায় আর কি। আনঅ্যাডজাস্টেড, ইউএফপি মানে আনঅ্যাডজাস্টেড ফাংশনাল পয়েন্ট। ঠিক আছে, এই হচ্ছে আনঅ্যাডজাস্টেড বের করা। তারপর হচ্ছে আমাদেরকে এটা অ্যাডজাস্টমেন্টের জন্য ভিএফ বের করতে হয় আর কি। ভিএফ বের করতে গেলে পরে আমাদেরকে 14টা কোশ্চেনের অ্যান্সার দিতে হয়। এই সেই 14টা কোশ্চেন, এই প্রত্যেকটা কোশ্চেনকে আমরা রেট করব 0 থেকে 5 এর মধ্যে। বুঝতে পারছেন? মনে করেন একটা অনলাইন শপিং এর কথা বলা হচ্ছে, তো অনলাইন শপিং এর ক্ষেত্রে কি এটা রিলাইস অন নেটওয়ার্ক কিনা, তো কতটুকু রিলাই। ঠিক আছে, সে একটা মার্কিং করবো, ধরেন 1 2 3 4 হোয়াট এভার। ঠিক আছে, এটা কি মাল্টি সিস্টেম কিনা, মনে করেন না মাল্টি সিস্টেম না, তাহলে দিব দিব। মনে করেন স্ট্রিক্ট রেসপন্স টাইম কিনা, আমরা বললাম যে হ্যাঁ স্ট্রিক্ট রেসপন্স টাইম, যে এটা মডারেট হইতে হবে, তাহলে দিলাম 2। ঠিক আছে, এরকম করে প্রত্যেকটাতে একটা মার্কিং করব, মার্কিং করলে আমাদের এই সূত্রতে বসাইলে তখন আমাদের কি আসবে, ভিএফ টা বের হয়ে যাবে। বুঝা গেছে? কারো কোনো কনফিউশন? তো ভিএফ বের করার ফর্মুলা হচ্ছে এটা, যে আমাদেরকে সাম অফ অল 14 রেটিংস, মানে আমাদেরকে 14টার রেটিংস বের করতে হবে, রেটিংস বের করে সবকটা সাম করতে হবে। ধরেন সামটা আসছে হচ্ছে 40, তো ম্যাক্সিমাম যদি আপনি 5 দিয়ে দেন 14টার ক্ষেত্রে, সেক্ষেত্রে 70 হওয়া পসিবল আর কি, আর সবকটা 0 দিলে 0 হওয়া পসিবল। তো আপনি রেটিং দিয়ে যা আসবে সেটাই। তো এবার হচ্ছে আপনার এই ক্যালকুলেশনে বসাইতে হবে, ক্যালকুলেশনে বসাইলে পরে আপনি মাল্টিপ্লাই করবেন, আমরা সূত্রতে বসাই দিলে আর কি 1.05 আসছে আর কি আপনাদের ক্ষেত্রে, এই আর কি। তো এটাকে আমরা এখন আনঅ্যাডজাস্টেড ফাংশনাল পয়েন্ট ছিল একটু আগে, তো আনঅ্যাডজাস্টেডটাকে আমাদের অ্যাডজাস্টেড করতে হবে আর কি, এই ভিএফটাকে অ্যাডজাস্ট করতে হবে। তো এখানে সূত্র দেওয়া আছে, আমাদের 79 ছিল ইউএফপি, এখানে ভিএফ আসছে 1.05, এখান থেকে আমি ফাংশনাল পয়েন্ট পাইলাম হচ্ছে 82.95। এখন ধরেন যে আমরা ধরে নিতেছি যে একটা পার্সন, এখানে লেখা আছে যে একটা পার্সন 10 ঘন্টা লাগে একটা ফাংশনাল পয়েন্ট করতে। ঠিক আছে, যে একটা ফিচার ডেভেলপ করতে ধরেন যে তার 10 ঘন্টার প্রয়োজন হয়, এবারে যে আমরা ধরে নিলাম আর কি। তাইলে পরে আমাদের এখানে বলছে যে 83টার জন্য কত সময় লাগবে, 830 ঘন্টা লাগবে আর কি। ঠিক আছে, তো যদি আমি এটা পার্সন মান্থে বের করছে, যে পার্সন মান্থে যে করলে পরে কি করতে হবে, 160 দ্বারা ভাগ করতে হবে। 160 দ্বারা, মানে একটা মানুষ 160 ঘন্টা প্রতি মাসে ই করে, কি বলে, কাজ করে আর কি। তো তাইলে পরে আমরা কি হবে, পার্সন মান্থে তার 5 পার্সন মান্থ প্রয়োজন হবে। এটাই হইতেছে আপনাদের একটা অঙ্ক, যে কতটুক সময় প্রয়োজন হবে, এটা আরেকটা অঙ্ক। তো এখানে আপনাদের ল্যাব টাস্ক দেওয়া আছে। এটা কি কোশ্চেনে আসছিল? আমি তো বলছিলাম করতে, আপনারা দুদিন করলেন না, বললেন পরের ক্লাসে করবো।
আচ্ছা, তো এখন বলা আছে যে দ্য ক্লায়েন্ট হ্যাজ রিকোয়েস্ট টু অ্যাড আ ইউজার উইশ লিস্ট এন্ড আ প্রফেশনাল ইমেল মডিউল টু দ্য অনলাইন শপ প্রজেক্ট। তো আমাদের আগের যে মডিউল ছিল, ফিচার ছিল, এখানে দেখেন, এখানে কিছু ফিচার লিস্টের কথা বলা ছিল, খেয়াল করেন। এই যেখানে ফিচার লিস্টের কথা বলা আছে না, এটা এক্সিস্টিং আছে মনে করেন, ঠিক আছে, এটাই আমার ফিচার লিস্ট। এটার সাথে আমার নতুন দুইটা ফিচার অ্যাড হয়েছে। এই যে কি ফিচার, ইউজার উইশ লিস্ট এবং প্রমোশনাল ইমেল মডিউল, এই দুইটা নতুন ফিচার অ্যাড হয়েছে। এখন আপনি এই দুইটা নতুন ফিচার ওইটার ভিতরে অ্যাড করবেন, দিয়ে পুরো জিনিসটাকে ক্যালকুলেট করে বের করবেন। ঠিক আছে, এইটাই হচ্ছে বিষয়। এই যে নতুন দুইটা ফিচার অ্যাড হয়েছে, আগেরটা তো মনে করেন বুঝছেন, এক্সাম্পল তো বুঝছেন, মনে করেন এই এক্সাম্পলে আরো দুইটা জিনিস নতুন অ্যাড হয়েছে, কই গেল, এই যে এখানে এই দুইটা ফিচার অ্যাড হয়েছে। এখন আপনি এটা কোনটার ভিতরে ঢুকাবেন, ওইটার মধ্যে অ্যাড করে তারপরে পুরো ক্যালকুলেশনটা করেন। মানে আমি যদি একটা ফিচার অ্যাড করে এখানে ঢুকাই দিই, তাহলে তো আমার কাউন্ট চেঞ্জ হয়ে যাবে পুরোটা, লজিক্যালি। তো এটাই এখন করেন আর কি। হ্যাঁ, ওই যা আসবে সব পুরোটা জিনিসটা নিয়ে কাউন্ট করেন। এভারেজটা আপনি এখানে কি বলছে, রিএভালুয়েট করতে বলা হয়েছে, সিস্টেম কমপ্লেক্সিটিটাকে একটু রিফ্লেক্ট করতে বলা হয়েছে। তো আপনি রিএভালুয়েট করতে পারেন আপনার নিজের মতন করে, সিস্টেমটা মানে বিএফটাকে অ্যাডজাস্ট করতে পারেন। ওই 14টা, হ্যাঁ, নতুন অ্যাড করে নতুন ক্যালকুলেশন আসবে, এবং ওই 14টা নতুন ফ্যাক্টর যেটা আসতেছে, ওই 14টা নতুন ফ্যাক্টরে আপনারা আপনাদের মতন করে কিছু টুইক করতে পারেন। একটু ভ্যালু চেঞ্জ করলেই হবে। না না, ওই বলতে হবে যে আপনি এইটা বাড়াইছেন, ঠিক আছে, রেটিংটা আপনি কোথায় বাড়াইতেছেন এটা মেনশন করতে হবে। এটা আমি কেমনে বলবো, এটা তো আপনারা বলবেন। ওই জিনিসগুলোতে এই পাঁচটা যে হ্যাঁ, যে কোনো দুইটার ভিতরে ঢুকবে আর কি, বা ঢুকবে আর কি, কোথাও না কোথাও, আমি জানি না। হ্যাঁ হ্যাঁ, কিছুই বুঝেন নাই, কি বুঝেন নাই? এই যে এখানে এটা বুঝছেন, অঙ্ক আগে বুঝছেন সেটা বলেন। অঙ্ক কই আপনার, এই অঙ্ক বুঝছেন? এই যে যে অঙ্কটা এখন বোঝানো হইলো, এটাও বুঝেন নাই? আল্লাহ, কি কোন, পরীক্ষা দেন নাই? ও ওইটা বুঝছি স্যার, এই যে তাইলে বুঝেন নাই। আমি বলি আপনার, এখানে আমাদের প্রত্যেকটা ফিচারকে এই 5টা ক্যাটাগরির মধ্যে ভাগ করতে হবে। ঠিক আছে, মনে করেন যে লগ ইন হচ্ছে ইনপুট নেওয়ার জায়গা। ইনপুট নেওয়ার সবকিছু আমরা ইআই এ কাউন্ট করি। যেগুলো আমরা ভিউতে দেখাই সেগুলা ইও তে কাউন্ট করি। যেগুলো আমরা সার্চ করে বের করি অথবা মানে আউটপুট দেখাই সার্চ টার্চ করে, সেই সব জায়গায় আমরা ইকুতে কাউন্ট করি। আপনার ডেটাবেস তৈরি করতে হয়, টেবিল তৈরি করতে হয়, ফাইলে রাখতে হয়, এই সব কিছু আমরা আইএনএফ এ কাউন্ট করি। আর হচ্ছে যদি বাইরের কোনো ডেটা সোর্স থাকে, যেমন বিকাশ পেমেন্ট, তারপর এসএসএল কমার্স, হোয়াটএভার, এগুলো সব আমরা ইআইএফ এ কাউন্ট করি। আর এই ফিচারগুলো আমরা ভাগ করছি, প্রত্যেকটা ফিচার ভাগ করে এগুলো অ্যাড করছি আর কি। এখন হচ্ছে আমরা কি করতেছি, কাউন্ট করলাম এই ইআই তে কয়টা আছে, 5টা, এখানে দেখেন গুনে গুনে দেখেন 5টা আছে, দেখছেন? এরকম দেখবেন যে কাউন্ট ঠিক আছে, এই যে কাউন্ট করছেন সব কয়টা, কয়টা আছে, 15টা মনে আছে আমাদের ফিচার। ওকে, এখন আমাদের এভারেজ ওয়েট বলা আছে যে ইআই হইলে আমি 4 দ্বারা গুণ করব, ইও হইলে 5 দ্বারা গুণ করব। তো এই ভ্যালুটা বলা থাকবে, আপনার কমপ্লেক্সিটির উপর ডিপেন্ড করে এই ভ্যালুটা বলা থাকবে। তো আমরা কি করলাম, গুণ করছি, গুণ করে যোগ করছি, এটা তো বুঝছেন। এটা হচ্ছে একটা ভ্যালু বাইর হলো, ইউ ইকুয়াল টু 79। এত ক্লিয়ার? ওকে, এখন আমরা আরেকটা ভ্যালু বের করব, আপনার সিস্টেমের কমপ্লেক্সিটি বের করব কতটুকু। এখানে 14টা পয়েন্ট বলা আছে। মনে করেন যে এখানে বলা আছে যে ডেটা কমিউনিকেশনটা আপনার রেটিং করেন, যেটা কি রিলাই অন ডেটা কমিউনিকেশন কিনা, আইপিআই আছে কিনা, এক্সেট্রা এক্সেট্রা দিয়ে রেটিং করবেন যে আমার কতটুকু এটা, থাকলে না থাকলে 0 দিবেন, যদি বেশি কমপ্লেক্স হয় 5 দিবেন, মিডিয়াম হলে 3 দিবেন, হোয়াটএভার একটা রেটিং দিয়ে আবার যোগ করবেন। এতটুকু বুঝছেন? মনে করেন যে সব কয়টাতে 0 থেকে 5 পর্যন্ত মানে দিলেন, রেটিং করলে যোগ করলে কত আসবে, 40 আসছে ধরেন সাপোজ। দেওয়ার পরে আবার একটা সূত্র আছে, যেটা তো সূত্র, হ্যাঁ, এখানে সবকটা রেটিং যোগ করবেন, ধরেন এটা 0 দিচ্ছেন, এটাতে 5 দিচ্ছেন, এটা 2 দিচ্ছেন, এতে 3 দিচ্ছেন, ধরে সবকটা যোগ করবেন। যোগ করলে ধরেন কাউন্ট আসছে 0 সাপোজ, এক্সাম্পল। ঠিক আছে, তো এইটা হচ্ছে এই সূত্রতে বসাই দিবেন অ্যাকচুয়ালি। ঠিক আছে, এটা যোগ করলে কত আসবে, এখানে 40 বসাইলে পরে কি হবে, এই ক্যালকুলেশন করে বিএফ বের হবে। ঠিক আছে, এখানে জাস্ট 40 বসাইলেই তো বের হয়ে যাবে বিএফ টা। তাহলে ওই পাশে পাইছিলেন কি, ইউএফপি পাইছেন, আর এখানে বিএফ, দুইটা ভ্যালু পাইছেন। এখন আমাদের কি করতে হবে, আরেকটা সূত্র আছে, যে এই যে সূত্র এফপি ইকুয়াল টু ইউএফপি ইনটু বিএফ। এখান থেকে আপনি এফপি পাইলেন, ইউএফপি থেকে এফপি পাইলেন। এখন আপনার কতক্ষণ লাগে একটা কাজ করতে, একটা কাজ করতে লাগে হচ্ছে পার এফপি হচ্ছে 10 ঘন্টা লাগে ধরেন। ঠিক আছে, একটা মানুষ 10 ঘন্টা ধরে একটা এফপি কমপ্লিট করে, তাহলে পরে 83টা করতে কতক্ষণ লাগবে,
একটা হইলে যদি 10 ঘন্টা তাহলে 83টা হইলে 430 ঘন্টা। তাহলে 130 ঘন্টা যদি হয়, একটা মানুষ যদি প্রতি মাসে 160 আওয়ার কাজ করে, প্রতি মাসে যদি 160 আওয়ার কাজ করে, তাহলে এটা কয় মানতে হবে? এটা ভাগ করলে যে 5.2 মানতে হবে। এই হইল অঙ্ক। বুঝছেন? ক্লিয়ার? এখন হচ্ছে টাস্ক। মনে করেন এই যে আমাদের এই যে টাস্কের কথা বলা আছে, এখানে নতুন 2টা টাস্ক অ্যাড হয়েছে, ঠিক আছে? আর মনে করেন রেটিংটা কিছুটা অ্যাডজাস্ট হয়েছে, আপনি আপনার মনে করে রেটিং চেঞ্জ করবেন, করে এখন পুরো অঙ্কটা আরেকবার করবেন। এটা কি পুরোটাই কি স্যার ডকের মধ্যে করবো? হ্যাঁ, পুরোটাই অঙ্কের মধ্যে কাজ করবেন। করতে করতে তো 2 দিন লাগবে। 2 দিন লাগবে না, জাস্ট মেইন কাজটুকু করেন। হ্যাঁ। এক্সটার্নাল ইনপুটে চেঞ্জ হবে না? কিসের কথা বলা ওই হয়েছে? যে যেটা দুইটা যদি অ্যাড করি করেন, যে কোনো একটা করে অঙ্ক করেন। চেঞ্জ হবে। প্রত্যেকটা চেঞ্জ হওয়ার কথা না, যে কোনো 2টাতে আপনি যেটাতে অ্যাড করবেন সেটা খালি চেঞ্জ হবে, কাউন্টটা। হ্যাঁ দেখেন, কপি করে নিয়ে আসেন, যে এত দিচ্ছেন অত দিচ্ছেন। হ্যাঁ, এটা কাউন্ট না, না না, পুরোটা দিতে হবে না, আপনি জাস্ট ইয়া এর কাউন্টটা দেন, এই যেখানে কাউন্ট দেওয়া আছে না, কাউন্ট দিয়ে শুরু করেন। হ্যাঁ করেন, আপনি যেভাবে ইচ্ছা অঙ্ক করেন, অঙ্ক করে বের করলে হইলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওয়েট সেম ধরেন, এবারে ওইটি ধরেন। ওয়েটটা কিন্তু বলা থাকবে, আপনাদের থিওরি ক্লাসে আমরা ওয়েট নিয়ে ডিসকাস করছিলাম, এখানে ওয়েটের কথা বলা নাই, তো কোশ্চেনে কিন্তু ওইভাবে থাকবে। হ্যাঁ এভারেজ ধরেন। এইটা কি করবো? এটা হচ্ছে এই 2টা ফিচার ওইখানে অ্যাড করবেন আপনার টাস্ক লিস্টে, উপরে যান, ফিচারের লিস্ট বলা আছে না, এখন এই 2টা ফিচার কোনটাতে অ্যাড হবে সেখানে অ্যাড করে দেন আবার নতুন করে কম্পিউট করবেন। এইগুলো কি আলাদা আলাদা করে আবার লিখবো? না লিখা লাগবে না, আপনি কাউন্ট করেন, জাস্ট ইআই এই কয়টা হইলো, ই কিউ এক কয়টা হইলো, এইভাবে কাউন্ট করে অঙ্কটা করেন। এই 2টাকে যে কোনো 2টা তাকে অ্যাড করেন, অ্যাড করলে তো কাউন্ট বাইরে যাবে, আগে 5টা ছিল। এখানে কয়টা আছে কাউন্ট করবো? হ্যাঁ এখানে কয়টা আছে? 5টা আছে, আপনি মনে করেন এই একটা ঢুকাইলেন, তাহলে কয়টা হবে? 6 হবে, তাহলে ইআই এর ভ্যালু 6 হইলো। এভাবে আপনি কাউন্ট করে হিসাব করেন আর কি, সবই চেঞ্জ হয়ে যাবে তখন। এবারে ওয়েট চেঞ্জ হবে না, এই যে এখানের ভ্যালু গুলা চেঞ্জ হবে, কাউন্ট মাল্টিপ্লাই এগুলা চেঞ্জ হবে। স্যার এই যে এটা ফেল ভিএফ তো অ্যাডজাস্ট করতে বলা হয়েছে, রিভ্যালুয়েট করতে বলা হয়েছে, আপনি রেটিং করেন। আমাদের হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রমোশনাল ইমেল মোড বলতে। দেখেন, চিন্তা করেন প্রমোশনাল ইমেল মডিউল কি হতে পারে, চিন্তা করে দেন, দিয়ে করেন দেখি আগে। হ্যাঁ এটা মানে কি ইউজার যে আউটপুট পাইতেছে ওইটা মানে আপনার এক্সাম্পলে যান, এটাতে আপনার ইতে যান, আপনার ইটা কই, স্লাইড কই? সব ডিলিট করে আছে ডিলিট করার কি আছে, স্লাইড ডিলিটের কিছু নাই, আপনি জাস্ট ব্রাউজার ওপেন করবেন। কোর্স নাম্বারটা ওপেন করেন, আগে ওপেন করেন, ওখানে লেখা আছে। ওনার কাছে ধার নেন, কারোর থেকে ধার নেন, লিঙ্কটা ধার করে নিতে হইব তো কারো না কারো থেকে, নাহলে কেমনে পাবেন? আমি তো হচ্ছে ক্লাসরুমে গিয়ে অ্যাক্সেস করতে হবে এটার জন্য বারবার আপনার ধ্যান দিতে হয় আমার এই যে না, এটা তো এখন লেখাই থাকে, আই লিখলে চলে আসে। আপনারে না আমি তো ও আচ্ছা আচ্ছা, এইখানে। একটা জাস্ট কি করি বাড়ার জন্য এটা কি ওয়েট ডাইরেক্ট এক বাড়ায় দিব এটা কোনো কথা হ্যাঁ ওয়েট তো তখন বাইরে যাবে তখন। পারবে ডাইরেক্ট এক বাড়ায় দিবে এক বাড়ালে এটা অনেক বেশি চেঞ্জ হয়ে যেতেছে না হ্যাঁ, এটাই তো অঙ্ক। হ্যাঁ ওয়েট সেম। ওয়েট সেট থাকবে কি ইয়া বাড়াই সেই কাউন্ট হ্যাঁ কাউন্ট বাড়লে আপনার কাজও বেড়ে যাবে, এফোর্ট বেড়ে যাবে, টাইম বেড়ে যাবে, এটাই তো ম্যাথ। এই একটা জিনিস তো আমার দুইটারে এফেক্ট করে তাহলে তো আমার হ্যাঁ দুইটাই বাড়াইতে হবে আবার বাড়াবে না, আমি তো জানি না, আপনার যা যা বাড়ানোর জায়গায় সব জায়গায় বাড়াইটারে অঙ্ক করে বের করে দেবেন। এই যে দুইটা অ্যাড করতে বলছে হুম, নিচে নিচে, হ্যাঁ উপরে। এখানে হচ্ছে এখানে হচ্ছে কাউন্ট বাড়াবো কাউন্ট বাড়বে তখন, হ্যাঁ। এখন হচ্ছে আমি কোনটা কাউন্ট করবো এটা আমার বুঝে নিতে হবে হ্যাঁ আপনার এটা বুঝে এখানে তারপর বার হচ্ছে করতে হবে। এখানে কাউন্টিং করে হ্যাঁ কাউন্ট করে সাম করবেন, আবার বিহেভ যেটা আছে এখানেও আপনি কোয়েশ্চেন করবেন, এটাতে কত দিবেন, এখানে কত দিবেন, করে একটা রেট বের করবেন। এই রেটটা কি হচ্ছে সবগুলোর উপর নাকি জাস্ট এই যে 14টার উপরে, সবকটার পুরো, এটা তো সিস্টেমের উপরে পুরাটা, এখানে তো আমরা 40 ধরে নিচ্ছি, কিন্তু আপনি আপনার মতন করে একটা রেট ধরে ক্যালকুলেট করবেন, যে এখানে আপনি 4 দিলেন, এখানে 0 দিলেন, এখানে 2 দিলেন।
এই চ্যাট জিপিটি ইউজ করতেছেন? জি স্যার? না না ChatGPT কই? আরে আপনি জি স্যার বললেন মাত্র। আচ্ছা জি স্যার বলছেন না ইয়ে? এসে এমনি মানুষ এসে যায়। চ্যাট জিপিটি ইউজ করা যাবে না কিন্তু। হ্যাঁ ইন্ডিভিজুয়ালি বলবেন, নাহলে যোগ করবো কেমনে, বুঝবো কেমনে কততে কত দিয়ে করলেন? হ্যাঁ বলতে কি বোঝানো হয়েছে? কিসের? এই যে হ্যাঁ আবার বলেন। হেভি হ্যাভি কনফার্ম হচ্ছে এই যে হাই ইউজেস কিনা আপনার ইটা মানে যেরকম কি হইতে পারে, উম এই যে অ্যাডভাইজিং এর টাইমে মনে করেন অনেক বেশি ই হয়ে যাবে, এরকম হবে কিনা? হ্যাঁ অফার দিলে তো হবে। অফার দিলে যদি হয় তাহলে ওইভাবে রেট করবেন যে আপনি ফাইভ ফাইভ ইভেলি সিস্টেম নাকি? এগুলো সাধারণত এক্সেল ব্যবহার করা উচিত আমি মনে করি। হ্যাঁ আমারও তো ক্যালকুলেশন দিয়েছে ও আচ্ছা, এখন এখানে এক্সেল চলে আসছে। এআই, সবই আপনার লেখেন লেখেন, কপি করে নিয়ে আসেন। আবার বলেন। মাল্টিপল সাইট বা মাল্টিপল লোকেশন। মনে করুন যে অ্যামাজন, বুঝছেন, ইন্ডিয়াতেও ইউজ করা যায়, ইউএসএও আছে amazon.com, amazon.in, ঠিক আছে এরকম আর কি। আর কি কি বিএফ বের করছেন? হ্যাঁ সবই বের করছি। বিএফ আপনি 45 কোটি থেকে পেলেন? আমি মানে যোগ করে র্যান্ডমলি যোগ করে মানে বসায় বসে যোগ করছি 45 আসছে। এটা কেমন হলো, আমি কেমনে বুঝবো? মানে স্যার, র্যান্ডম মানে বলতে কথা নেই তো। 40 না, আমি হচ্ছে হুম। প্রত্যেকটা প্রশ্নে একটাতে 1 দিছি, একটাতে 2 দিছি, এভাবে করে করে 45 যোগ করছি। মানে রেটিং দিছি। রেটিংটা কই? রেটিং কে দেখাইতে হবে। হ্যাঁ ওটা ভ্যালু বলে দিতে হবে তো, নাইলে পরে আমি বুঝবো কেমনে এটা 45 টা এইভাবে এখান থেকে আসছে? লিখে দিলে। এখানে তো রেটিং লেখা ছিল ওই জন্য। কোশ্চেন লিখবো নাকি শুধু হচ্ছে জাস্ট টপিক বলবেন, একে এত রেটিং দিছি, 2 না কেন জাস্ট ডাটা কমিউনিকেশন এক বা এরকম আর কি, আলাদা আলাদা করে বলতে হবে, জাস্ট নাম বলে দিলেই হবে। যেকোনো একটা দুইটার মধ্যে ঢুকাবো না হ্যাঁ ঢুকাইছেন? এখন প্রফেশনালি আছে ইয়াতে যাবে না এক্সটার্নাল ইনক্লুডেড আমি বুঝি নাই। মানে এই দুইটাকে তো আবার ঢুকাইতে হবে না হুম পরে এরিয়াগুলোতে পরে কাউন্ট করাইতে হবে না হুম। প্রফেশনাল মেইলস মডিউল দিতে হবে এটা ইয়াতে যাবে না ইন্টারনাল ইনকোয়ারি সরি এক্সটার্নাল ইনকোয়ারি দেন আপনার ইচ্ছা, আপনি কোনো ডেটা প্রসেস করবেন না ওখানে? না এটা প্রসেস করবো নরমালি যে বিভিন্ন ওয়েবসাইট ওকে দেন, আমার সমস্যা নাই, আপনার অঙ্ক হইলে হইলো। পুরোটা লেখছে না সব লিখতে হবে না, জাস্ট কাউন্ট দেন, ডাটা কমা দেন, লিখতে লিখে জাস্ট কাউন্ট করেন। এই নাইম, আপনার কি অবস্থা? আপনার তো কিছুই নাই, ডক কই? হ্যাঁ কি চেক দিয়েছেন? সবার অঙ্ক আছে, আপনার অঙ্ক নাই, সাবমিট করবেন না? আগের ল্যাবের তো কিছু না, আমরা নতুন করে শিখাইলাম, আগের সাথে তো এটার কোনো সম্পর্কই নাই। সবাই তো কিছু না কিছু অঙ্ক করতেছে, যোগ বিয়োগ গুণ ভাগ যদি না করেন তাহলে কেমন হবে? এত কঠিন কোনো অঙ্ক না।
এখানে যে ফ্যাসিলিটি চেঞ্জ বলতে বা ইন ফিউচারে মনে করেন নতুন একটা রিকোয়ারমেন্ট আসছে, আপনি কতটা ইজি ওয়েতে এটাকে করতে পারবেন, মানে অ্যাড করতে পারবেন? আর এটা যেটা কামস রিলাইজ অন নেটওয়ার্ক, যে আমি কি ইনপুট দিব এইটাই, আমি কি অ্যাডমিন কি ইনপুট দিবে এইটাই। না না না, এটা ডেটা কমিউনিকেশন কি নেটওয়ার্কের উপরে কতটা নির্ভরশীল? মাল্টিপল সাইটস মানে মানে অনেকগুলা ব্রাঞ্চ। অনেকগুলা ব্রাঞ্চ থাকতে পারে। হাত পোষালে আপনি চিপার মধ্যে যায় বসলে তো আপনি কি পড়ে যায়, আপনার কি অবস্থা করতেছেন? আচ্ছা, সবকিছু কিন দিছিস না, আর কিছু আছে। এই আপনি অঙ্ক করতেছেন? কই আপনার কই বিএফ কই? কি বুঝতেছেন না? না বুঝলে কোশ্চেন করেন। না ফ্র্যাকশন সাধারণত ফ্র্যাকশন কেন দিবেন ভাই, এটা কেমন কথা? হ্যাঁ বলেন। রিডিং কি মানে হিসাব করতে? হ্যাঁ নিজে ইচ্ছা মতন দেন আপাতত। বলেন। হয়েছে? যোগফল হচ্ছে আপনি 45। 45 বানাইছেন? হ্যাঁ। ওয়াও, ঠিক আছে। Answer তো আসলে হইলো না। আচ্ছা ঠিক আছে। পার্সন মান্থ বাজেট বের করেন। ও তাই তো নাই না, টিম তো বের করেন এখানে না। টিমে যে মানে পার্সন পার্সন মানে এটা তো মনে হয় না এটা তো টোটাল আওয়ারকে হচ্ছে টোটাল টিএম এ ভাগ করছি 160। না এখানে কি কোকোমো অ্যাপ্লাই দেখি, এই যে যেটা এটা পার্সন মান বের করছেন 5.2 হ্যাঁ পার্সন মান। হ্যাঁ। আচ্ছা মানে এখানে 5.2 আসছে, আমার 10 আসছে। আচ্ছা, এখান থেকে টিম বের করা পসিবল? কয়জন টিম দিয়ে করা যাবে কোকোমো মডেল থেকে? তাহলে কোকোমো মডেল ইউজ করে টিম বের করবেন। টিম বের করে আপনার যে রেট আছে বাজেট সেখান থেকে বাজেট বের করবেন। হ্যাঁ এটা আমি যেটা চিন্তা করবো এটা ক্রাইটেরিয়াটা কি, যে আমি এটা এই ক্রাইটেরিয়ার উপর বেস করে এরকম। ক্রাইটেরিয়া হচ্ছে রিকোয়ারমেন্ট থেকে আছে, যেহেতু আমাদের এরকম রিকোয়ারমেন্ট নাই, নিলে তো আপনার সিঙ্গাকে বলতে হবে অনেক। তো এই জন্য বলছি যাতে আপনি একটা ই ধরেন, র্যান্ডম ধরে নেন। ধরেন আপনি দারাজ সাইটের কথা চিন্তা করলেন, ঠিক আছে, বা পিকাবো ধরে করলেন, যে কোনো একটা শপিং চিন্তা মানে শপিং এর যে ওয়েবসাইট চিন্তা করে ওইটাকে চিন্তা করলেন। মাল্টিপল সাইটস বলতে কি বুঝাইছে? Amazon.com। মানে কি আমার ওইটার আন্ডারে অনেকগুলোতে হ্যাঁ মানে একটা ওয়েবসাইট না, ওটা অনেক ওয়েবসাইট হইতে পারে। আমি বলছিলাম সবসময় স্যারের জন্য আলাদা রাখবে। কিছু বললেন? বলছি সবসময় অনুষ্ঠান হলে খাবার দাবার নুসারের জন্য আলাদা রাখবে। কালকে দেয় নাই, সব অর্গানাইজ করছে, আপনারা দেয় নাই। না দাওয়াতই তো দেয় নাই, ও জোর করে পরে দাওয়াত আল্লাহ দিছে। স্যার দাওয়াত দিছি আমি স্যার, ভুইয়া স্যার লেটে দিছি। না, এটাই তো হইলো না তো। আমি তো স্যার আপনাকে আগে বলছিলাম স্যার। গেলে স্যার অবশ্যই অ্যাটেন্ড করবে, যাই হলে বসে ওকে উঠে চলে আসবে। হ্যাঁ সেটাই তো। স্যার মাল্টিপল সাইট মাল্টিপল সাইট হচ্ছে ওই Amazon.com এ যেরকম Amazon.in আছে, ইউকে আছে, এরকম টাইপের আর কি। শেষ শেষ। জাস্ট মানে কি 0.1 স্টক। হ্যাঁ হ্যাঁ আবার বলেন। হ্যাঁ 0.1 এটা অঙ্ক, এই যে এইটা ফর্মুলা, ফর্মুলা এটা। আপনি পরীক্ষা দেন নাই কালকে? এটা কেমন ভুলে গেলেন ফর্মুলা? আচ্ছা যাদের হয়ে গেছে তারা হচ্ছে কোকোমো ফলো করে পার্সন বের করবেন, কি জানো, টিম বাই বের করবেন যে কয়টা টিম, কয়জন পার্সন দরকার হতে পারে। আর বাজেটটা তো আপনার সেম আছেই, বাজেট অনুযায়ী বাজেট বের করবেন, অ্যাকচুয়ালি মানে মান্থলি রেট অনুযায়ী বাজেট বের করবেন। আপনি এখানে আটকে গেলেন কেন? ওই যে এটা
একটার মধ্যে হবে, একটার মধ্যে হইতে পারে, একটার উইশলিস্ট কি দুইটার মধ্যে থাকতে পারে? না দুইটার মধ্যে থাকতে পারবে না, যে কোনো একটার ভিতরে ঢুকবে। একটার মধ্যে হ্যাঁ, যে কোনো একটার ভিতরে যাবে। তাড়াতাড়ি করেন, সবার তো শেষ, তাড়াতাড়ি করে ফেলেন। হুম, হ্যাঁ ওই যে উপরে ফর্মুলা আছে তো, ফর্মুলা লেখা আছে উপরে, একদম উপরে। না 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 না, এটা ফর্মুলা, এটা এভারেজ টিম আসছে 5 জন। 5 জনের টিম। ওকে, তাহলে পরে এখন এটা দিকেই করেন, বাজেট বের করেন। হুম, না জাস্ট লিখবেন ডাটা কমিউনিকেশন 2, তারপর ডিস্ট্রিবিউটেড প্রসেস 3। একটা এক্সাম্পল ধরেন, যে কোনো একটা অনলাইন শপিং এর এক্সাম্পল ধরে ওইটার জন্য কাউন্ট করেন। এই এত কিছু লেখা লাগবে না, এত কিছু করে লিখতেছেন কেন? 0 নো ইনফো। যাদের হয়ে গেছে তারা হচ্ছে কোকোমা ফলো করেন, কোকোমা ফলো করে টিম বের করে বাজেট বের করেন। এই আপনি আমার গিটহাবে ঢুকে বসে আছেন কেন? অঙ্ক করতে দিছে, আমার গিটহাব থেকে গাড়ানি করতেছেন, এটা কোনো কথা? দেখলে হতাশ হয়ে গেল, দুইটা দিয়ে তিনটা দিয়ে না না না, এই জিহাদ মনে হয় 2 দিন পর পর, হ্যাঁ আসেন। আসেন, বলেন। আমরা দেখতে যে ব্যস্ত নিয়েছি, আমাদের একজন সহপাঠী যারা আমার একটা হয়েছে সিরিয়াল মধ্যে আছে, তো এই জন্য আমরা পাশাপাশি করেছি এই ভিডিও করছিলাম। এতক্ষণ পরে কি বের করতে বলছি? বিএফ বের করছেন? ওই যে বের করেন। ও, জিহাদ 2 দিন পর পর মেসেজ দেয় হইতেছে হোয়াটসঅ্যাপে যে এটা কাজ করতেছে না, এটা মানে বুঝলাম না আমি। স্যার এটা আসলে মানে স্যার মাঝে মধ্যে কাজ করে। না এটা তো আমি তো মনে হয় না ইস্যু পাইছি কোনো, মানে এটা আমি প্রায় ডাউন। সময় দেখি যে মানে আমার ইয়া থেকে হয় না, আপনার ইয়া থেকে কি হয় না? নেটওয়ার্ক থেকে হয় না, কেন জানি। আমার মাঝে মধ্যে হয়। না ওইখানে তো দেখলাম ওই যে যে খেলে না, যেটা লাফায়, ওইটা দেখাই দিয়েছে, ওইটা মানে তো নো ইন্টারনেট। বাট স্যার আমি ট্রাই করছি, পরে অন্য একটা ল্যাপটপ দিয়ে ট্রাই করছি, ওটার মধ্যে হয়েছে, আবার মানে কয়েকটা রুল চেক দেওয়ার পরে আবার ওটাতেও হয় না, এমন হয়েছে। এটা আপনার আইএসপির প্রবলেম হইতে পারে, এখন এটা তো বুঝলাম না। সেটা আমিও বুঝতেছি না আসলে মানে কি প্রবলেম।
এটা আপনার রাত 3টা বাজে ডিগ্রি ভেরিফাই যায় বলতেছে এটা কাজ করতেছে না। রাত 3টা বাজে মনে হলো দেখে আসছি আমি স্টুডেন্ট কিনা। এটা হইতে পারে। না, ডিগ্রি ভেরিফাই কিন্তু এরকম আছে যে যে বেশি ট্রাই করবে তাদের ওই আইপি গুলা মনে হয় অ্যালাউ করে না তখন আর। এটা হইতে পারে। মানে টোটাল হ্যাঁ, ওটা কাউন্ট করে যে একজন কি বেশি মানে খুব বেশি হিট করতেছে কিনা। বাট এসইও ডট এনএসবিটি যেটা সেটাতে কাউন্ট করে না, ওইটা এরকম নাই মেইন ওয়েবসাইটে। হয়েছে আশা করা যায়, যাদের হয়ে গেছে কোকোমো ফলো করেন। সরি, এরপর হচ্ছে কোকোমো ফলো করে টিম সাইজ বের করবেন। আপনার তো পিএম পেয়েছেন, তো পিএম পাইলে পরে পিএম থেকে টিম সাইজ বের করবেন কতজন হতে পারবে, ওই যে কোকোমো ফর্মুলা ব্যবহার করে। তারপরে বাজেট বের করবেন একটা স্যালারি ধরে। কই পার্সন মান বেরোচ্ছে না, এখন এখান থেকে আপনি বের করেন আপনার টিম সাইজ কত হতে পারে। আচ্ছা এগুলা হ্যাঁ, না না চারোটা লাগবে না, টিম সাইজটা বের করে কস্ট বের করেন। হুম, দুইটার জন্য বলতে না না একটা যে কোনো একটার জন্য করেন, যে কোনো একটা ভ্যালু ধরে তারপরে করেন। এই হয়ে গেছে আপনার। হ্যাঁ, যে কোনো একটা ভ্যালু ধরেন, ওর এটা 70 ধরতে পারেন অথবা 70 ধরাটাই বেটার। 70 ধরে তারপর অঙ্কটা করতে পারেন। সেমিডিটাসের এবিসিডি ধরতে পারেন অথবা অর্গানিকের ধরতে পারেন, যে কোনো একটা ধরে স্যাম্পল একটা বাজেট ক্যালকুলেশন করে ফেলেন। কোকোমোর জাস্ট ইসের পার্টটা টাইম, সরি টাইম বলতেছি কি যেন, হ্যাঁ টিম টিম এবং বাজেট বের করবেন, যে কোনো একটা মডেল ফলো করে করেন। হ্যাঁ হ্যাঁ ধরেন, পিএম তো অলরেডি বের করেই ফেলছেন, সেটা ধরে করবেন। পিএম থেকে আপনি এখন টিম সাইজ বের করেন, টিম সাইজ থেকে বাজেট বের করেন। এই করছেন, উপরে দেওয়া আছে তো, সব সূত্র তো দেওয়া আছে স্লাইডে। হয়ে গেছে, স্যার কয় টাকা বাজেট আপনার? স্যার টাইম এভারেজ টিম আর হচ্ছে টাইম তো বের করছেনই, পিএম বের করছেন না? জি স্যার পিএম তো আছে। আপনি জাস্ট টিমের জন্য করেন, যে কোনো একটা টিমের জন্য করেন। টিম বের করতে গেলে আবার আপনার ই লাগবে অবশ্য, তো ওইখান থেকে বের করে নেন। এফোরটা বের করে নিয়েছেন অবশ্য। হ্যাঁ হ্যাঁ পিএম তো পাইছেন, এখন জাস্ট আপনি এভারেজ টাইম বের করেন, সরি কি এভারেজ টিম বের করেন, ওই কোকোমো ফলো করে এভারেজ টিম বের করেন। যে কোনো একটা মডেল ধরে নেন, সেমি ডিটেলস ধরতে পারেন। হ্যাঁ, এটা আগের না করলেন একটু আগে, ওই রেটটাই ধরেন। হয়েছে, কয় টাকা বাজেট আসছে আপনার? 3,18,500 টাকা ডিসকাউন্ট দিয়ে। না স্যার ডিসকাউন্ট 500 টাকা দিলাম, কেন তো লাগবে লিখে দিল স্যার ডিসকাউন্ট আপনার রেট মনে হয় কম, এই কারণে কম আসছে। ওকে, যাদের হয়ে গেছে তারা হচ্ছে লাস্টেরটা করতে পারেন, লাস্ট ক্যালকুলেশন।
এরপরে দেয় নাই কিছু। তাই তুই করছিস এটা না, নতুনটা তো থাকার কথা, এখানে আসে নাই। আচ্ছা দাঁড়ান দেখি নাই। ও, আমরা তো এখন কোয়েশ্চেন নিয়ে আলোচনা করবো, তাই তো? আচ্ছা, ওটা তো দেখাই দেই, তাই জাস্ট বলে দেই। আচ্ছা, যাদের হয়ে গেছে বাজেট বের করা, আচ্ছা, তাদের জন্য হচ্ছে ইউএডব্লিউ টা বাছাই করে নিন। ঠিক আছে, এটা হচ্ছে ইউজ কেস থেকে সিমিলার ওয়েতে বের করা, যে অ্যাক্টর যে কয়জন থাকবে। হ্যাঁ, তো অ্যাক্টর অনুযায়ী আপনার গুণ করতে হবে। মনে করেন যে এভারেজ অ্যাক্টর হইলে পরে 2 দ্বারা গুণ দিবেন, কমপ্লেক্স অ্যাক্টর হইলে 3 দ্বারা গুণ দিবেন, সিম্পল অ্যাক্টর হইলে 1 দ্বারা গুণ দিবেন। তো সিম্পল মানে কি বুঝবো? সিস্টেম ভায়া এপিআই, মানে এপিআই এর মাধ্যমে যদি কানেক্ট হয় সেই ক্ষেত্রে আমরা ওয়েট হবে 1। যদি আইপি কানেকশন থাকে, টিসিপি আইপি কানেকশন দিয়ে কানেক্ট হয় সেক্ষেত্রে দিব 2। যদি আপনার হিউম্যান ইউজার হয়, যেমন হচ্ছে অ্যাডমিন, স্টুডেন্ট, এরকম হইলে পরে কাউন্ট দিব হচ্ছে 3। তো এটাতে যোগ করব 1 2 3, সরি 6 হইলে পরে টোটাল ইউএডব্লিউ হবে হচ্ছে 9। ঠিক আছে, তো অ্যাক্টরকে আগে হিসাব করবো যে কারা কারা আমার সিস্টেম ব্যবহার করবে। এক্সটার্নাল অ্যাক্টর, ইন্টারনাল অ্যাক্টর, যেই অ্যাক্টরই হোক, আমরা আগে কাউন্টটা বের করব। তো এই হলো ইউএডব্লিউ। তারপরে হচ্ছে আমার সিনারিও ইউজ কেস বের করতে হবে, যে আমার ইউজ কেস গুলা সিম্পল স্টেপ কয়টা আছে, এভারেজ বা কমপ্লেক্স স্টেপ কয়টা আছে। এভাবে করে আমার আগে স্টেপস অনুযায়ী আমার ইউজ কেস গুলোকে কাউন্ট করতে হবে। এই যে ধরেন যে আমার 4টা সিম্পল ইউজ কেস আছে, তো সেই ক্ষেত্রে আমরা গুণ দিচ্ছি হচ্ছে সিম্পলের ক্ষেত্রে ওয়েট হচ্ছে 5 ধরছি, এভারেজের ক্ষেত্রে 10 ধরছি, কমপ্লেক্সের ক্ষেত্রে 15 ধরছি। একটা ভ্যালু আমরা ধরে নিচ্ছি, এটা দেওয়া থাকবে।
তো জাস্ট আমরা গুণ দিছি যে সিম্পল 4 ইন্টু 5 20, এই যে 5 পাইছি এখান থেকে। এভারেজের ক্ষেত্রে 2, এভারেজের হচ্ছে ওয়েট হচ্ছে 10, সো 20। তো কমপ্লেক্স ইউজ কেস আছে ধরেন আমার একটা, তো এক হচ্ছে কমপ্লেক্স দিয়ে গুণ দিচ্ছি 1 ইন্টু 15 15। তো এই চারটা যোগ করলে পরে 20 20 15 যোগ করলে আমার ইউসিডব্লিউ হচ্ছে 15। তো আগে থেকে আগের যে ভ্যালুটা ছিল 9 এবং 15, তাহলে আমি ভ্যালু পাইলাম হচ্ছে ইউসিপি, এই ভ্যালুটা পাইলাম। এখন এটা থেকে আমাদের কিছু অ্যাডজাস্টমেন্ট বের করতে হবে। আবার সিমিলারলি একটু আগে যেরকম আমরা অ্যাডজাস্টমেন্ট বের করতেছিলাম, এখানে দুই রকমের অ্যাডজাস্টমেন্ট বের করতে হয়। একটা হচ্ছে টেকনিক্যাল ফ্যাক্টরস, এটা হচ্ছে আমার টেকনিক্যাল ফ্যাক্টরস। সিমিলারলি আবার আপনি কোয়েশ্চেন করবেন এবং এখানে ওয়েট দিবেন, যে 0 থেকে 5 এর মধ্যে ওয়েট দিবেন, আগের মতন আবার যোগ করতে হবে এই ওয়েট গুলাকে। সো এটা হচ্ছে টেকনিক্যাল ফ্যাক্টরস, কস্ট সিস্টেমের কমপ্লেক্সিটি। সেকেন্ড হচ্ছে, আচ্ছা এটা থেকে আগে টেকনিক্যাল কমপ্লেক্সিটি বের করে নিতে হবে। তো সিমিলারলি ধরেন একটা গুণ করছে, সাম করলো, সাম করার পরে আমাদেরকে ওয়েট দিয়ে গুণ করছে সাম দেওয়ার পরে। তো সাম দিলে পরে ওয়েট দিয়ে গুণ করছে, গুণ করলে পরে আমাদের কি আসলো, ওই ম্যাথের ফর্মুলা দেওয়া আছে, ফর্মুলাতে ওই ভ্যালুটা বসাই দিলে পরে আমার টিসিএফ বের হবে, টেকনিক্যাল ফ্যাক্টরটা বের হবে। তো টেকনিক্যাল ফ্যাক্টরের পরে আবার সেম ভাবে এনভায়রনমেন্ট ফ্যাক্টর বের করতে হবে। একই কোশ্চেন আবার আমাদের এটার জন্য করব 0 থেকে 5 এর মধ্যে, যে আমার আমাদের টিমের কি ফ্যামিলিয়ারিটি আছে কিনা প্রজেক্টের উপরে, ঠিক আছে, আমার কি পার্ট টাইম স্টাফ আছে কিনা, ডিফিকাল্ট ল্যাঙ্গুয়েজ কিনা, এরকম করে আবার কাউন্ট করব। কাউন্ট করলে আবার একই রকম ফর্মুলা ব্যবহার করব, ফর্মুলা বের করলে আমার ইএফ বের হয়ে যাবে। ঠিক আছে, সেম ওয়েতে ইএফ বের করলে আগের যেটা ছিল আনঅ্যাডজাস্টেড, আমরা এই ফর্মুলা ব্যবহার করে আমরা হচ্ছে সেম উপায়ে 64 পয়েন্ট পাবো, আওয়ার পাবো, আওয়ার থেকে আমরা এফোর্ট বের করতে পারবো, পিএম বের হবে। তো পিএম আগের যেরকম পিএম বের হয়েছে, এটার ক্ষেত্রেও সিমিলারলি পিএম বের হবে বা আওয়ার বের হবে। আওয়ার বের করার পরে আমরা এটা থেকে বাজেট বের করতে পারবো সিমিলারলি কোকোমো মডেল ফলো করে। ঠিক আছে, এই হচ্ছে আরেকটা ইউজ কেস অনুযায়ী ম্যাথ। ঠিক আছে, সো এটা আপনার বাসায় ট্রাই করে নিয়েন। ঠিক আছে, আর বাজেট বের করার সূত্র হচ্ছে এটা, আপনার এটা তো দেখানোর কিছু নাই। আমাদের কস্টিং অনুযায়ী, যে ধরেন যে 400 ঘন্টা কাজ করতে হবে, তার আওয়ার হচ্ছে 40 ঘন্টা, মানে সরি $40, যে পার আওয়ার তার কস্ট হচ্ছে $40, 400 ঘন্টা কাজ করতে হবে, তাহলে বাজেট দাঁড়াচ্ছে 16,000। এরকম ভাবে প্রত্যেকের আওয়ার হিসাব করে আমাদের একটা টোটাল বাজেট বের হয়েছে। আবার ইনডাইরেক্ট কস্ট ছিল আমাদের, যে 2 মান্থ যদি আমাদের প্রজেক্টটা রান করে, তাহলে পুরো অফিস রেন্ট কত ধরবো, সার্ভার কস্ট কত ধরবো, একটা ইনডাইরেক্ট কস্ট আসছে। আসার পরে টোটালটা যোগ করলাম, আমরা রিস্ক ধরলাম 15%, এটার উপরে রিস্ক ধরলাম 15%, প্রফিট মার্জিন ধরলাম 20%, তাহলে আমার এস্টিমেটেড সেলিং বাজেট হচ্ছে এটা। এটা থেকে আমাদের বাজেট ক্যালকুলেশন করা হয়। বুঝে গেছে? এই হলো বিষয়। অনেক কম কালার না, অঙ্ক দেখানোর সময় বড় বড় ভ্যালু না দেখাইলে কেমন যেন লাগে আর কি, মানে এটা কেমন দেখা যায়। তো এই হলো বিষয়। ঠিক আছে, হ্যাঁ সাবমিট করে দেন যে কয়টা হয়েছে। ধরতে পারেন, এখন এটা এক্সাম্পল হিসেবে দেখানো আর কি। ওকে, হ্যাঁ সাবমিট করে দেন। লাইকে গেছে কিনা আরেকটা তো খুঁজে পাচ্ছি না। আরেকটা এখানে, আরেকটা এখানে। এই আমি কোথায়? প্রেজেন্ট দিল কে তার? আপনার তো প্রেজেন্টটা কেটে দিন। না না, আমি কেন লিখে দেবো, এটা কেমন কথা? না না না, আমি আপনার প্রেজেন্টটাকে কেটে নিই। আপনার নাম কি জানো? আজমাইনুর রহমান। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, না এটা তো নিয়মে ছিল যে যে অন্য কেউ যদি প্রেজেন্ট দিয়ে দেয়, যদি তার উপর সে না আসে, তাহলে তার টাকাটা যাবে, এটা নিয়ম ছিল না? এটা কিন্তু গ্লোবাল নিয়ম আমার, রুলস। আচ্ছা, হ্যাঁ তাও তো অনেকদিন ধরেই তো হচ্ছে, আরেকবার রিটেক দিয়ে দিলে ঠিক হয়ে যাবে।
আচ্ছা, তো সবাই ই করে দিন। এখন আমরা একটু রিক্যাপ করি, কালকে যেহেতু সরি আজকে যেহেতু লাস্ট ক্লাস, আমরা কি কি টপিক পড়ছিলাম একটু মনে করার চেষ্টা করি, তাহলে পরে বাজেট, লেখা আছে তো, স্লাইডে লেখা আছে। ওকে, তো আমাদের প্রথম যে স্লাইডটা ছিল একদম বেসিক ফান্ডামেন্টাল, আমরা শুধুমাত্র এই কথা বলেন না, আমরা শুধুমাত্র তখন জানছিলাম হচ্ছে আইএস কি, ইনফরমেশন সিস্টেম ডিজাইন কি, কি টাইপের সিস্টেম হইতে পারে, স্টেক হোল্ডার্স কারা, রিকোয়ারমেন্ট ইঞ্জিনিয়ারিং কি, এই জিনিসগুলো সম্পর্কে আমরা একটা আইডিয়া নিছিলাম আর কি। দেখেন আমরা যদি স্ক্রল করি জাস্ট, এখান থেকে আমরা ইনফরমেশন সিস্টেম কি জানছিলাম, তারপরে ডেটা এবং ইনফরমেশন কি সেটা সম্পর্কে জানছি, 5 কোর কনসেপ্ট, মানে ইনফরমেশন সিস্টেম হইতে গেলে কি কি লাগবে সেই জিনিসগুলো জানছি, ঠিক আছে। তো এই জিনিসগুলা, এবং এখানে দেখেন 6টা টাইপ বলা ছিল ইনফরমেশন সিস্টেম, যে 6 টাইপের হইতে পারে। তো এই জিনিসগুলো সম্পর্কে আমরা আইডিয়া পাইছিলাম, এখানে ডিটেলস বলা ছিল। এরপরে বলা ছিল হচ্ছে এটা কি স্টেক হোল্ডার্স কারা কারা ইউজ করবে আমাদের সিস্টেমটা, তাদেরকে আমরা স্টেক হোল্ডার্স বলতেছি। এরকম একটা এক্সাম্পল দেওয়া ছিল, এটা ফিক্স না যে এরাই হবে, এরকম একটা এক্সাম্পল দেওয়া ছিল, ঠিক আছে। তো এরপরে ছিল হচ্ছে রিকোয়ারমেন্ট ইঞ্জিনিয়ারিং, যে আমাদের আসলে রিকোয়ারমেন্ট তো তাদের থেকে নিতে হবে, তাহলে আগে আমাদের জানতে হবে রিকোয়ারমেন্ট ইঞ্জিনিয়ারিং কি জিনিস। সেটার পাঁচটা স্টেজ ছিল: ফিজিবিলিটি স্টাডি, তারপর রিকোয়ারমেন্ট নেওয়া, রিকোয়ারমেন্ট স্পেসিফাই করা, ভেরিফিকেশন করা এবং রিকোয়ারমেন্ট ম্যানেজ করা, ঠিক আছে। এবং আমাদের টার্গেট থাকবে হচ্ছে ফিজিবিলিটি স্টাডিও করা। 5 রকমের ফিজিবিলিটি স্টাডি ছিল: টেকনিক্যাল, অপারেশনাল, ইকোনমিক, লিগাল এবং শিডিউল। তো এই জিনিসগুলো অ্যানালাইসিস করে আমরা রিকোয়ারমেন্ট কালেক্ট করতাম। এখানে বিভিন্ন ফ্লো স্টেপস এর কথা বলা আছে। এই হচ্ছে আমাদের টপিক ছিল, মেইন টপিক ছিল ইনফরমেশন সিস্টেম কি, কত প্রকার, কম্পোনেন্টস গুলা কি, রিকোয়ারমেন্ট ইঞ্জিনিয়ারিং কি, স্টেক হোল্ডার্স কারা। এটা হইতেছে এই স্লাইডের মেইন টপিক ছিল আর কি। বুঝে গেছে? কার কোনো কনফিউশন আছে এই স্লাইড নিয়ে? কোশ্চেন তো পরে, আগে আমরা একটু রিক্যাপ করে নেই। এরপর হচ্ছে এসআরএস ডকুমেন্টেশন ছিল, যে এখানে টপিক তো বলাই আছে, যে আমাদের ফান্ডামেন্টালস বলা আছে, তারপরে এখানে কি হবে, টেকনিক গুলা কি কি সেটা বলা ছিল, এসআরএস কে বানাইতে হয় সেটা বলা ছিল আর কি। সো এখানে বিআরডি, এফআরডি, এসআরএস এবং টিডিডির মধ্যে ডিফারেন্স বলা আছে, যেগুলা কি জিনিস আসলে, সবকটাই ডকুমেন্ট, বাট কোনটার কাজ কি সেটার কথা এখানে বলা আছে। ওকে, সো এখানে রিকোয়ারমেন্ট ইঞ্জিনিয়ারিং এর প্রসেসটা বলা আছে, যে এইগুলো আমাদের করতে হবে। তো এখানে 6টা না 5টা এমন হয়, কয়টা টেকনিক আমাদের রিকোয়ারমেন্ট কালেক্ট করার? হ্যাঁ, কালেক্ট করার। ওকে, প্রথমে হচ্ছে ইন্টারভিউ, ঠিক আছে। প্রথমে হচ্ছে ইন্টারভিউ, তারপর হচ্ছে কোয়েশ্চেন, তারপর হচ্ছে অবজারভেশন, তারপর হচ্ছে ওয়ার্কশপ। এই কয়টা? আর তো নাই। কয়টা হইলো? 4টা। সো এই 4টা টেকনিক ফলো করে আমরা সাধারণত কি করি? রিকোয়ারমেন্ট কালেক্ট করি। তো ইন্টারভিউতে কি হয়? ইন্টারভিউ হচ্ছে আমরা কারোর সাথে বসে তাকে কোয়েশ্চেন করি, কোয়েশ্চেন গুলো আমরা লিখে নিয়ে যাই যে এই কোয়েশ্চেন করতে পারি, ঠিক আছে। তো তার ওই কোয়েশ্চেনের উপরে বেস করে তার থেকে জিজ্ঞেস করি যে ভাই এটা কি, ওটা কি, এটা কিভাবে করতে চাচ্ছেন, আপনি কি কি রিপোর্ট কালেক্ট করেন, এক্সেট্রা এক্সেট্রা, ঠিক আছে। তো ইন্টারভিউ, তারপরে হচ্ছে এটা কি কোয়েশ্চেনারি হচ্ছে তাকে আমরা একটা গুগল ফর্ম দিয়ে দিলাম বা ফর্ম সাবমিট করলাম, কিছু কোয়েশ্চেন দিয়ে দিলাম, যে এই কোয়েশ্চেন গুলো সে কি করে অ্যান্সার আমাদেরকে লিখে দিল বা ফিল আপ করে দিল, হোয়াট এভার একটা। এটা হচ্ছে আমরা কোয়েশ্চেনারি ফরম্যাটে করি। তারপর হচ্ছে অবজারভেশন মানে হচ্ছে আমরা কাজটাকে দেখি, ধরেন আমরা প্রোগ্রাম অফিসে যে বসে থাকলাম, যে সে কিভাবে কাজ করতেছে সেটা আমরা নিজেরা অবজার্ভ করলাম, তাকায় তাকায় দেখলাম, এগুলো হচ্ছে অবজারভেশন। ওয়ার্কশপ হচ্ছে আমরা অনেকজন মিলে বসলাম, বসে তারপরে হচ্ছে আমরা ডিসকাশন করলাম যে এই সিস্টেমটা কিভাবে রান করতে পারে, কি কি চলতেছে, এগুলাকে বলতেছি আমরা যে ওয়ার্কশপ। তো সাধারণত আমরা কি করি, আমরা হচ্ছে মাল্টিপল টেকনিক ফলো করে হচ্ছে আমরা রিকোয়ারমেন্ট গ্যাদার করি, নির্দিষ্ট একটার উপরে ফলো না করে মাল্টিপল গুলা ফলো করে থাকি, তাই তো? তার কোনো কনফিউশন আছে রিকোয়ারমেন্ট ইঞ্জিনিয়ারিং নিয়ে? আচ্ছা, এই হচ্ছে কালেকশন টেকনিক। তারপরে এখানে সেটা বলা ছিল। এরপরে ছিল হচ্ছে এসআরএস ডকুমেন্টেশন। এই যে আমরা যে এসআরএস মানে কালেক্ট করতেছি রিকোয়ারমেন্ট গুলা, এগুলাকে একটা সুন্দর ফরম্যাটে আমাদের লিখতে হয়, যে ফরম্যাটে লিখলে পরে আমরা এই জিনিসটাকে, এই যে একটা স্ট্যান্ডার্ড আছে IEEE 83099819998, এখানে আমরা এই ফরম্যাটে আসলে লিখি। এখানে আমরা ল্যাব ক্লাসে হয়তো ডিটেলস দেখছিলাম যে কিভাবে আসলে পুরো ডিটেলসটা লিখতে হয়। এই যে এখানে লেখা আছে দিস অ্যাট্রিবিউট শ্যাল বি, যে ফরম্যাট আছে শ্যাল দিয়ে লিখতে হয়,
ঠিক আছে। তো ফাংশনাল রিকোয়ারমেন্টস এর কথা বলা ছিল এখানে, তারপরে নন ফাংশনাল রিকোয়ারমেন্টস এর কথা বলা ছিল। ফাংশনাল রিকোয়ারমেন্টস হচ্ছে আমার ফাংশনালিটিস গুলা, কি কি ফিচার আমার এক্সপেক্ট করতেছি। আর নন ফাংশনাল রিকোয়ারমেন্টস হচ্ছে যেগুলো যেমন পারফরমেন্স ভালো হইতে হবে, সিকিউরিটি বেটার হইতে হবে, একটা মেজারেবল কোনো একটা ফরম্যাটে নিয়ে আসা। ঠিক আছে, এগুলাকে বলতেছি আমরা নন ফাংশনাল রিকোয়ারমেন্টস। এই ছিল মনে হয় এই স্লাইডের মধ্যে। ঠিক আছে, তো মেইনলি আমাদের রিকোয়ারমেন্টস কালেকশনের টেকনিক গুলা এবং রিকোয়ারমেন্ট এসআরএস ডকুমেন্টটা এইটাই হতেছে এই স্লাইডে দেখা হয়েছিল। তো কার কোনো কনফিউশন এই স্লাইড নিয়ে? এনিওয়ান? ওকে, সিস্টেম মডেলিং এন্ড অ্যানালাইসিস। এখানে আমরা এসআরএস ডকুমেন্টেশনের ভিতরে ঢুকছি আর কি, মডেল কিভাবে করব সেই জিনিসগুলো দেখলাম। তো এখানে অনেক রকমের মডেল হইতে পারে সেই জিনিসগুলো বলা আছে। সো বেসিক্যালি আমাদের প্রথম যে ইউজটা ছিল, ডায়াগ্রামটা ছিল, সেটা ইউজ কেস ডায়াগ্রাম। ঠিক আছে, এখানে আমাদের অ্যাক্টর থাকে, ইউজ কেস গুলা থাকে এবং বাউন্ডারি থাকে এবং রিলেশনশিপ থাকে, এবং আমাদের কিছু নোটেশন আছে কই যেন, ইনক্লুড, এক্সটেন্ড এবং জেনারেলাইজেশন। ঠিক আছে, এই টপিক গুলা সম্পর্কে আমরা শিখছি, ইউজ কেস ডায়াগ্রাম ড্র করা শিখছি। ঠিক আছে, একটা সিস্টেমে একটা ইউজ কেস মানে বলা আছে, সিনারিও বলা আছে, সেখান থেকে আমাদের ইউজ কেস বের করা আর কি, এটা ড্র করা। এটাই ছিল মনে হয় এই স্লাইডে। আর একটা হচ্ছে ইউজ কেস ডেসক্রিপশন ছিল মনে হয়, যে এই যে লেখা হইলো এটাকে ডেসক্রিপশন ফরম্যাটে লেখা, একটা ইউজ কেসকে ডেসক্রিপশন ফরম্যাটে আমরা লিখতাম। এই ছিল আর কি এই টপিকের মধ্যে, আর নতুন কিছু নাই। কোনো কনফিউশন? তো এই স্লাইড থেকে আমরা ইউজ কেস, ইউএমএল সম্পর্কে জানছি, এবং ইউজ কেস এবং ইউজ কেস ডেসক্রিপশন এই টপিক গুলাই শুধুমাত্র কালেক্ট করছে, জানছি আর কি। ইউএমএল, ইউজ কেস আর ইউজ কেস ডেসক্রিপশন, এটাই। তার কোনো কনফিউশন তো নাই আশা করা যায়। 4 নম্বরে যেটা দেখছি, তারপর এখানেও আমরা অনেক রকমের মডেলিং দেখছি। একটা হচ্ছে প্রসেসিং মডেলিং, ডিএফডি এবং ইআরডি। ঠিক আছে, ইউজ কেস থেকে আমরা ডিএফডি বানাচ্ছিলাম। এই যে ডিএফডি, যে একটা সিস্টেম থাকবে, জাস্ট সোর্স গুলা কি হবে আমাদের এখানে কানেক্ট হবে। তো এখানে দুইটা একটা লেভেল আছে, প্রথমটা মনে হয় কনটেক্সট ডায়াগ্রাম। ওই প্রথমটা হচ্ছে কনটেক্সট ডায়াগ্রাম, যে একটা সিস্টেম থাকবে, এখানে অ্যাক্টর গুলা কোন একটা ডেটা দিবে এবং সেটা আউটপুট পাবে, এখানে একটা কোনো ডেটা দিবে, সেটার আউটপুট পাবে। তারপরে যদি আমরা লেভেল 1 চিন্তা করি, এখানে একটা এক্সাম্পল দেওয়া থাকার কথা, এই যে এক্সাম্পল লেভেল 1 যদি চিন্তা করি, আরেকটু ডিটেলসে যাব সিস্টেমের, যে এই কাস্টমার হচ্ছে কার্ড অ্যান্ড প্রিন্টের রিকোয়েস্ট করলো, সে ভেরিফাই হইলো এবং ডেটাটা আবার ডেটাবেস থেকে রিটার্ন আসলো। লেভেল 0 তে মানে কি একাধিক ইয়ে থাকতে পারবে না? কাস্টমার টু এটিএম ছিল, এখানে কাস্টমার টু ব্যাংক সার্ভার আছে। হ্যাঁ, কাস্টমার এখানে আরো যদি থাকে অ্যাক্টর থাকবে তখন, হ্যাঁ অ্যাক্টর থাকতে পারবে, হ্যাঁ হ্যাঁ সবকটা অ্যাক্টর থাকবে, হ্যাঁ প্রসেস একটা তখন, হ্যাঁ আপনার এন্টিটি গুলা, এটাও একটা এন্টিটি, এটাও এন্টিটি, এটা এক্সটার্নাল এন্টিটি হতে পারে, যত রকম এন্টিটি থাকবে সব আপনার এটা আসবে। দেন হচ্ছে এটিএম সিস্টেম ডিপে যদি আমরা ঢুকে যাই, তখন এটিএম সিস্টেমের মেইন ফিচার গুলা ডিপে ঢুকবো। হ্যাঁ হ্যাঁ, তারপর লেভেল 1, তারপর যদি লেভেল 2 চিন্তা করি আরো ডিটেলসে যাবে। হ্যাঁ সবকটা থাকবে লেভেল 1 চিন্তা করলে। না, লেভেল 0 তে কোনো ডেটা সোর্স থাকে না। ঠিক আছে, লেভেল 0 তে কোনো ডেটা সোর্স সাধারণত থাকে না। এই হচ্ছে ডিএফডি, লেভেল 0, লেভেল 1 এবং লেভেল 2, এর বেশি সাধারণত আমরা করি না। ওকে, এখানে বিভিন্ন রকম এক্সাম্পল দেওয়া ছিল অ্যাকচুয়ালি। এরপর হচ্ছে ইআরডি ছিল, ইআরডি হচ্ছে এন্টিটি রিলেশনশিপ ডায়াগ্রাম। এখানেও সেম, আমরা বিভিন্ন রকম এই নোটেশন দেখছি, নোটেশন থেকে যে রিলেশনশিপ ছিল 1 to 1, 1 to many, many to many, এরকম। এটা ডেটাবেস কোর্স অলরেডি করছেন মনে হয়, এটা মনে হয় আপনার ডেটাবেস কোর্সের পরীক্ষাও আসবে। ঠিক আছে, তো এই হলো বিষয়। এখানেও কিছু এক্সাম্পল দেওয়া ছিল। তো চেইন নোটেশনের ক্ষেত্রে আমরা এইভাবে লিখি, আর যদি ক্রো ফুডস হয় তাহলে পরে আমরা এইভাবে লিখি আর কি। তো যে কোনো ভাবেই লিখতে পারেন, কোনো সমস্যা নাই। আচ্ছা, তো ইআরডি থেকে আমরা সাধারণত ইআরডি দেখে আমরা টেবিল তৈরি করি। তো মেইনলি এইটাই মনে ছিল, আর কিছু তো মনে হয় নাই। হ্যাঁ, তো এই নিচে স্যার নেক্সট স্লাইডে যাওয়া সুন্দর। মার্কস দিয়ে দেন। ওকে, সো মেইনলি আমরা এই টপিক থেকে ডিএফডি এবং ইআরডি দেখছি, যে ডিএফডি এর মধ্যে আবার কনটেক্সট ডায়াগ্রাম ছিল, লেভেল 1, লেভেল 0 ছিল আর কি। ঠিক আছে, তারপরে গেল হচ্ছে বিহেভিয়ারাল মডেলিং। এখানে মনে হয় আরো কিছু আমরা দেখছি, অ্যাক্টিভিটি ডায়াগ্রাম দেখছি, সিকোয়েন্সিয়াল ডায়াগ্রাম দেখছি এবং ক্লাস ডায়াগ্রাম দেখছি। তো এখানে আরো ডায়াগ্রাম দেখছি, এক্সাম্পল মনে হয় দেওয়া আছে কিছু। এক্সাম্পল কই?
এই যে এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, এই যে এটা হচ্ছে আমাদের অ্যাক্টিভিটি ডায়াগ্রাম, যে এখান থেকে শুরু হইলো, ডিসিশন নিলাম, এখানে এসে ফিনিশ হয়ে গেল। এটা হচ্ছে অ্যাক্টিভিটি ডায়াগ্রাম। এটা তো কিন্তু ফাংশনের জন্য একটা। হ্যাঁ হইতে পারে, সিনারি অনুযায়ী আর কি। এখানে আরো এক্সাম্পল দেওয়া আছে, একটা হচ্ছে ডিএফডি আর একটা হচ্ছে অ্যাক্টিভিটি। আর তারপর দেখলাম হচ্ছে সিকোয়েন্স ডায়াগ্রাম। বুঝছেন, এখানে যে একটা ইউজার তারপরে এই প্রসেসে গেলে কোথায় যাবে, কোথায় যাবে, আবার ব্যাক আসতেছে ডেটা নিয়ে, কতটুকু সময় সে ব্লক রাখতেছে, সেই জিনিসগুলো আমরা এখানে দেখতেছিলাম আর কি। এই হইলো বিষয়। আর এটা কি ছিল, ক্লাস ডায়াগ্রাম। এই তিনটা টপিক এখানে ছিল, আর কোনো টপিক নাই। এখানে মাল্টিপল এক্সাম্পল দেওয়া হয়েছে, অ্যাক্টিভিটি ডায়াগ্রাম, সিকোয়েন্স ডায়াগ্রাম, ক্লাস ডায়াগ্রাম। তো ফার্স্ট স্লাইডেই বলা আছে অ্যাকচুয়ালি যে কি কি টপিকে আসলে আমরা ডিসকাস করব। তারপরে আরো কিছু ডায়াগ্রাম দেখছিলাম, স্টেট মেশিন ডায়াগ্রাম, কম্পোনেন্ট ডায়াগ্রাম, ডিপ্লয়মেন্ট ডায়াগ্রাম, এইচএলডি এবং এলএলডি। ঠিক আছে, এখানেও সেম, খালি ডায়াগ্রাম ছিল, ডায়াগ্রামই ছিল, এগুলা জাস্ট এক্সাম্পল দেখে নিলেই হবে। মাল্টিপল এক্সাম্পল দেওয়া আছে 22 নম্বর স্লাইডে এটার। হ্যাঁ প্রোভাইডেড ইন্টারফেস আর রিকোয়ার্ড ইন্টারফেস একদম ইউজই করি না। এই যে প্রোভাইডেড ইন্টারফেস রিকোয়ার্ড ইন্টারফেস ও 22 ইউজ করতে স্যার 23 ইউজ করি লাগে নাই হয়তো, এটা কি বলছে, ডাইরেক্ট অর্ডার দিয়ে না এটা মনে হয় ভুল ভুল দেখাইছে হয়তো, যে এটা, এটা কি ভুল হয়েছে কিনা দেখতে হবে, খেয়াল নেই কোনটাতে। না ওটা দিতে হবে আপনার, ওই যে এটার কথা বলতেছেন না, যে এই গোল্লা গোল্লা যেটা, এটা দিতে হবে আর কি, ওখানে হয়তো দেয় নাই আর কি, জাস্ট বোঝানোর জন্য দিচ্ছে। ঠিক আছে, বাট আপনি যখন ড্র করবেন তখন কিন্তু এরকম মানে এই সিম্বল দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, ও এটাই কইতাছে বলছে ললিপপ সকেট মেকানিজমের প্রবলেম। কি প্রবলেম? একটা ডেটা দিচ্ছে, আরেকটা ডেটা নিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, যখন ললিপপ সকেট মেকানিজমটা অ্যাপ্লাই করতে হয় কম্পোনেন্ট গুলোর মধ্যে, এটা থেকে হচ্ছে কি প্রবলেম বুঝতে পারতেছেন না? আমার সিস্টেমে হ্যাঁ হ্যাঁ, স্পেসিফিক মানে আপনি অ্যাড করতে করতে বুঝতেছেন না কোনটা অ্যাড হবে, তাহলে একটা এক্সাম্পল নিয়ে আসেন, তাহলে আমি দেখাই দিব না, ঠিক আছে? টাইম নাই দেখে দেখাতে পারতেছি না। ওকে, স্যার এটা থেকে এমন হতে পারে না যে ওয়েবসাইট মানে ওয়েব ব্রাউজার থেকে আমি একটা জিনিস শিখতেছি হুম, পরে আবার ওয়েব ব্রাউজারে কোনো ফেরত দিতে পারে, এটা তো টু ওয়ে বাইডিরেকশনাল অবস্থা নাই। না আমরা তো দিচ্ছি যেটা, আবার আরেকটা দিয়ে দিচ্ছি না, দুইটাই তো। একটা হচ্ছে একজন একসেপ্ট করতেছে, হ্যাঁ আরেকজন রিসিভ করতেছে, আবার ওইখান থেকে একজন রিসিভ করতেছে, একজন একসেপ্ট করতেছে, যে রিসিভ করতেছে সেও তো কখনো আবার ফেরত দিতে পারে আসতে পারে। তখন এটা বাইডিরেকশনাল করবে কেন? এটা বাই ডিরেকশনাল সাধারণত এখানে লাগে না, এরকম ভাবে করে না, জাস্ট এক ফ্লোতেই যায়, এভাবেই করে। ওকে, তারপর হচ্ছে কস্ট এস্টিমেশন। কস্ট এস্টিমেশনে হচ্ছে আমাদের এখানে কি দেখছিলাম, ও আচ্ছা, ওই যে টেকনিক গুলো দেখছিলাম, ডাইরেক্ট কস্টিং, ইনডাইরেক্ট কস্টিং, তারপরে ট্যানজিবল বেনিফিট এবং ইনটেনজিবল বেনিফিট, এবং এইখানে হচ্ছে টেকনিক গুলা দেখছি মেনলি, এক্সপার্ট জাজমেন্ট, অ্যানালোজাস, প্যারামেট্রিক, তারপরে টপ ডাউন, বটম আপ, 3 পয়েন্ট, এটা হলো ম্যাথ। ঠিক আছে, যেটা আমরা প্র্যাকটিক্যালেও করছি। এই হচ্ছে আগে একটা করা ছিল ওটা থেকে রেফারেন্স দিয়ে কি বলবেন স্যার মিডের জন্য ফোকাস দিও প্র্যাকটিক্যাল আছে আগে শেষ করি। ঠিক আছে, সো এটা হচ্ছে পুরাটাই ম্যাথ। তারপর হচ্ছে কস্ট এস্টিমেট মডেল হচ্ছে আমাদের সেই কোকো মডেল, এখানে মডেল গুলা বলা আছে, এফপিএ আজকে যেগুলো করছেন আর কি। ঠিক আছে, 3 পয়েন্ট, 3 পয়েন্ট যেমন আগের বাজেট ক্যালকুলেশন। ঠিক আছে, তো এইগুলো হচ্ছে আমাদের আজকের যে ম্যাথ করলেন, এইটাই আছে এই স্লাইডে ছিল আর কি। এই হইলো বিষয়। আর লাস্টে হচ্ছে ফাইন্যান্সিয়াল ইভ্যালুয়েশন মডেল, এখানে কিছু টেকনিকের কথা, এটাও ম্যাথ, কস্ট বেনিফিট অ্যানালাইসিস, আরওআই। ঠিক আছে, তো এগুলাও সিমিলারলি একই রকম ম্যাথ, খালি ম্যাথ আর ম্যাথই আছে। এটা কি কোনো গ্রাফ মানে ড্র করতে দিবেন নাকি? আগে শেষ করি, তারপর হচ্ছে প্রজেক্ট প্ল্যানিং। আজকে আমরা দেখলাম দুইটা টপিক, আজকে না কতগুলো দেখছি, যে ডব্লিউবিএস, ওয়ার্ক ব্রেকডাউন স্ট্রাকচার, আর একটা হচ্ছে গ্যান্ট চার্ট, 100% রুল। ঠিক আছে, 100% রুল কি?
সব কাজ করতে হবে একদম শুরু থেকে ডিপ্লয়মেন্ট পর্যন্ত, কোনো কিছু বাদ দেখা যাবে না, একটা কাজ শেষ করার জন্য পুরাটাই ব্রেকডাউন করতে হবে, এটা হচ্ছে 100% রুল। তো এই হচ্ছে আমাদের টপিক, বুঝে গেছে? প্রজেক্ট মাইলস্টোন কি? প্রজেক্টের মাইলস্টোন ওই যে মানে উইক ওয়াইজ যেটা না, একটা টার্গেট সেট করা যে আমি ফার্স্ট উইকে এটা করব, সেকেন্ড উইকে পরেরটা করব। না, ওটা হচ্ছে আমি এই ভাগ করলাম, এই উইকে ওইটা করলাম, কিন্তু আমার একটা টার্গেট ধরতে হবে যে আমরা অমুক তারিখে ভার্সন 1 রিলিজ করব, বা অমুক তারিখে বেটা রিলিজ করব, বা অমুক তারিখ পর্যন্ত সিস্টেম ডিজাইন পর্যন্ত আমরা আগাবো, একটা টার্গেট সেট করা, এটাকে আমরা মাইলস্টোন বলি। টার্গেট না থাকলে পরে কিন্তু কাজ আগাবে না, ঠিক আছে? তো মাইলস্টোন লেগে দিলে গ্যান্ট না না না, গ্যান্ট চার্ট তো পুরো অ্যাক্টিভিটিটা ড্র করা, যেটা ওটার ভিতরে তো বইলা দিলে কোন ওইখানে বলতেছেন হচ্ছে শিডিউল ডিফাইন করতেছেন, হ্যাঁ কিন্তু টার্গেট ডিফাইন করাটাকে আমরা মাইলস্টোন বলতেছি, যে এতটুকু কাজ ডিপ্লয়মেন্ট কাজ আমরা অমুক তারিখ পর্যন্ত আগাবো, একটা ডেডলাইন সেট করা দাও যে এই পর্যন্ত সকল টিম এই পর্যন্ত এসে সবকিছু মার্চ করবে। ডেডলাইনের যে কাজগুলো করতেছি ওটা ঠিক আছে। হ্যাঁ, আর ওটা তো শিডিউল ডিফাইন। ওকে, তো মিটের জন্য আমি আশা করতেছি যে আপনাদের কোনো কিছু মুখস্থ করে আসতে হবে না, আল্লাহ কি প্রয়োজন। ঠিক আছে? হ্যাঁ, তো এটা আমি বলতেছি, প্র্যাকটিক্যাল টাস্ক কি? মানে অ্যাসাইনমেন্ট যে দিবেন না, খালি থিওরি পার্টটা দেন। আর অ্যাসাইনমেন্ট পরে আগে মিডে পাস করেন। আচ্ছা, তো আপনারা জানেন আমার তো স্টাইল আলাদা আর কি, ঠিক আছে, যেটা নিয়ে আমি স্ট্রাগল ফেস করি আর কি। তো এবার যে কোশ্চেন করছি, কোশ্চেনটা একটু ডিফারেন্ট অবশ্যই, এখন আর কোনো উপায় নেই, কারণ টাইম শেষ, টাইম শেষ। আমি জানি না ভাই, না না না, এটা এখন আর লাভ নেই, এখন বলার পরে ঘটনা শেষ, এখন লাভ নেই। আচ্ছা, শেষ করি, শেষ করি, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ বলতেছি, ঠিক আছে। তো বিষয় হচ্ছে, আর কোশ্চেন যেটা আসবে, কোশ্চেনে কোনো কিছু মুখস্থ করা লাগবে বলে আমি মনে করতেছি না, ঠিক আছে? তাহলে এরকম সূত্র আরো দিয়ে দিবেন। যেটাই হোক, সূত্র আসুক বা না আসুক, ম্যাথ আসুক বা না আসুক, কোনো যেটাই হোক আসুক কোশ্চেনে, মানে হ্যাঁ, আপনি যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে যে এটা হচ্ছে ডিএফডি, তারপর কি আছে, এটা হচ্ছে সিওএমএল, এটা হচ্ছে কি, হোয়াট এভার টপিকটা যদি আপনি বুঝতে পারেন যে এইটা জিনিসটা হচ্ছে এটা, তাহলে হইতেছে আপনারা লিখতে পারবেন, ঠিক আছে? কোনো মুখস্থ কোনো কিছু আশা করি যে আসবে না, ঠিক আছে? তো কোশ্চেন চেঞ্জ হতে পারে, এটা হলো আরেক বিষয়, কারণ হইতেছে কোশ্চেন তখন মডারেট হয়, কিন্তু আমি একটা কোশ্চেন দিলে যে এই কোশ্চেন আগে যেরকম ছিল এইটা মানে এটাই, ঠিক আছে? তো এখন এরকম না, হ্যাঁ, তখন ওরা বলে এটা চেঞ্জ করতে হবে, এটা চেঞ্জ করতে হবে, এটা কেন, এটা কেন, অন্য সেকশনটা তো কপালে কষ্ট। অন্য সেকশন। এত পড়ে নেই। না, আমার কোশ্চেন তো আমাদের কাছে। তো স্যারই চেঞ্জ করবে। ও চেঞ্জ তো আপনি করবেন। না না না, চেঞ্জ তো ওরা বলে দিলে তখন ওই অনুযায়ী চেঞ্জ করতে হয় আর কি। সেটা কে করবে? না, আমাকে বলবে, তখন আমি চেঞ্জ করে বলে দিব। হ্যাঁ, বাট আমার কোশ্চেনের সেট তো আপনারাই পাবেন, এরকম না যে ওই কোশ্চেন এখানে আসবে, ওটা বিষয় না, ঠিক আছে? তো কি চেঞ্জেস আসবে তো জানি না আর কি, এটা মানে অন্যান্য সেকশনের সাথে একটু প্রবলেম হয় আর কি, এটা আমার ক্ষেত্রে, ঠিক আছে? তো থিওরিটিক্যাল কোশ্চেন থাকবে, মানে কনসেপচুয়াল কোশ্চেন থাকবে, আপনাদেরকে কোন একটা সিনারিও থেকে আইডেন্টিফাই করতে হইতে পারে কোনো কিছু, যে এটা কি বা এখানের জন্য কি করতে হবে। হ্যাঁ, সিটি দিশন ওইরকম কিছু হইতে পারে, কনসেপচুয়াল কোশ্চেন টাইপের আসবে, স্ট্রেট ফরওয়ার্ড না। তারপর হচ্ছে আপনাদের ডায়াগ্রাম ড্র করা থাকতে পারে, একটা সিনারিওর উপরে বেস করে আপনাকে ডায়াগ্রাম ড্র করতে বলা হবে, ঠিক আছে? তো কমপ্লেক্স কিছু ড্র করার কোনো কিছু নাই, আসবে না ওইরকম যে অনেক বড় কিছু এসে পড়ছে, ঠিক আছে? সিম্পল থিং করবেন, একটা সিনারিও বলা থাকবে আর কি। কমপ্লেক্স কি বলবো, ওই যে আপনার এক্সাম্পল আছে না, লাইব্রেরি ম্যানেজমেন্ট সিস্টেম বলা আছে না, তো এখানে তো বলা ছিল যে আপনার বড় করতে হবে, এটা করতে হবে, সেটা করতে হবে, রিকোয়ারমেন্টস বলা থাকবে, এই অনুযায়ী আপনি ড্র করবেন, এই হলো main কথা। তো সেই অনুযায়ী আপনাদের ড্র করতে বলা হবে। তো ম্যাথ যেগুলো থাকবে, ম্যাথও থাকবে, তো ম্যাথ থাকলে পরে ম্যাথের ডিটেলস গুলো বলা থাকবে, ঠিক আছে? সেখানে ফর্মুলা যদি লাগে সেগুলো মেনশন থাকবে, যদি না লাগে সেগুলো মেনশন থাকবে না, তো এটা কোশ্চেনের উপরে ডিপেন্ড করতেছে। তো আপনাদেরকে সিনারিওর উপরে বা কোশ্চেনের উপরে ডিপেন্ড করে কিন্তু অ্যান্সার দিতে হবে, স্ট্রেট ফরওয়ার্ড কোনো কোশ্চেন থাকবে না, এটা হচ্ছে মেন কথা, বুঝে গেছে? তো হ্যাঁ, এখন আপনার কোশ্চেন দেখে বুঝতে হবে আর কি, এটা তো মনে তো বলা যায় না। তো এই হলো বিষয়। তো আমার প্রথম যে কথা হচ্ছে, যেটা হচ্ছে আপনাদের মুখস্থ করা লাগবে না কোনো কিছু, বাট কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে। কোন একটা সিনারিও থেকে আপনাকে নিজে নিজে ড্র করতে পারতে হবে, নিজে নিজে, এই যে আজকে যেরকম ম্যাথ করলেন এরকম ম্যাথ নিজে নিজে করে করতে পারার মতো ক্যাপাবিলিটি থাকতে হবে,
যেমন আজকে যেরকম একটা সিনারিও বলা ছিল, সিনারিও থেকে নিজেরা বের করছেন, ঠিক আছে, তারপর বিএফ বের করছেন, হোয়াটএভার যেটাই বের করেন, এই কথা বলেন না। তো এই জিনিসগুলো আপনাদেরকে ওইখানেও সিনারিও বলা থাকবে, সেখান থেকে নিজে যেরকম মনে করেন সেভাবেই লেখা থাকবে, ঠিক আছে, কোশ্চেনে লেখা থাকবে, ঠিক আছে। আপনার কিন্তু 20 মার্কের পরীক্ষা, অন্যরা 25 মার্কের পরীক্ষা দিবে, ঠিক আছে। আপনার পরীক্ষাও 1.5 ঘন্টা, এখানেও 1.5 ঘন্টা। না, চিট শিট লাগবে না, কোশ্চেনে চিট শিট লাগবে না। হ্যাঁ, ওইটাই বলতেছি, যদি যে যা 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 লাগবে তা দেওয়া থাকবে, মানে আপনার ব্রেন খাটায় মুখস্থ করে আসতে হবে, এরকম কোনো কিছু আমি আশা করতেছি কোশ্চেনে থাকবে না, এতটুকু আমি এনশিওর করতে চাই। হ্যাঁ, ঠিক আছে, এবার বলেন কারো কি আর কি কোশ্চেন আছে কোশ্চেন নিয়ে। না, চিট শিট লাগবে না, মানে কোশ্চেনটাই এমন হবে যে কোশ্চেনই চিট শিট দেখা যায় লাগা, মানে যদি আসে তাহলে পরে ওইভাবেই আসবে, যে আপনার ফর্ম মুখস্থ করে আসা লাগবে না, এমন কিছুই থাকবে, ঠিক আছে, বা আপনার যে ডেস্কে লিখে রাখতে হবে বা এখানে লিখে রাখতে হবে, এগুলো কিচ্ছু লাগবে না। কি থাকবে? কই, আমি তো এখনো দেখি নাই সিসি ক্যামেরা কোশ্চেনে মোটিভেশন লাইন। আরে ওটা তো পরীক্ষার সময় লিখি। ওটা তো পরীক্ষার সময় দেয়, এটা নিয়ে আবার কেমন কোশ্চেন? দেখি এখন আসলে, এখনো তো ওইভাবে ফাইনাল কোশ্চেন তো আসেনি। এটা কোশ্চেন দেখলে বুঝতে পারবেন কোন ফ্যাক্টরি আসতে এবার। তো কার কোনো কোশ্চেন? হ্যাঁ, মার্ক দিয়ে দিন। ওটা কোড এখনো শেষ হয় নাই, কোড করতে হচ্ছে না তো, আপনি করে মার্ক দিয়ে দেন, তাহলে তো ওপেন সোর্স, ঠিক আছে। তো পিডিএফ স্যার ইয়া থাকে না, ওই যে উপরে হেডার ভিতরে কালার থাকে। হ্যাঁ, আমি ওটা দেখছি, এই কারণে মার্ক দেই নাই, আমিও মার্ক দেই নাই এই কারণে, ওটা আমি চেক করছি। ওই ওটা একটু স্পেশাল কোনো কোড লিখতে হবে হয়তো বা, দেখি ঠিক করার চেষ্টা করবো। না, পিডিএফ পাবেন ইন ফিউচারে, ওটা হ্যাঁ, রিজেক্ট নিয়ে নিতে পারেন নেক্সট সেমিস্টারে। আচ্ছা, তো ইসমাইল কি কোশ্চেন বলেন? আচ্ছা, তো দেখেন চেষ্টা করে এই সেমিস্টারে। না, আমি আশা করতেছি কোয়েশ্চেন অত বেশি কঠিন হবে না, কিন্তু আপনারা চিন্তা যদি বেশি কমপ্লেক্স করে ফেলেন, মানে এটা কিন্তু পুরোপুরি চিন্তা করে লিখতে হবে অ্যাকচুয়ালি, কোয়েশ্চেন এরকমই হবে, কিন্তু এখন আপনার চিন্তার উপরে ডিপেন্ড করতেছে আপনি রিটেক খাবেন কিনা। ঠিক আছে, ড্রপ দেওয়ার ফিচার আছে অলরেডি। না না না, ওটা তো হবে না। আচ্ছা, হ্যাঁ কি? হ্যাঁ, নিবেন অবশ্যই। তো এই হলো বিষয়, সবাইকে বেস্ট অফ লাক, সবাই ভালোভাবে পরীক্ষা দিয়েন, ঠিক আছে। এক দুটা পিরিয়ড না থাকলে কিছু হয় না, ঠিক আছে, আল্লাহ হাফেজ। ও আচ্ছা, এটা তো আবির, আবির থেকে দিতে আসতে মনে হয়। আগে বলতা, আমি তাকে তো মাইনাস দিয়ে দিচ্ছি।